আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আলী নূর। আজকে আমার পডকাস্টে একজন গেস্টকে নিয়ে আসছি। পডকাস্ট শুরু করার আগে কিছু কথা দিয়ে শুরু করি। সেগুলো হচ্ছে, আপনি কি কখনো শুনেছেন যে কেউ শূন্য হাতে শুরু করে গড়ে তুলেছেন একটি স্কুল এবং কলেজ? আসলে আজ আমরা মুখোমুখি হতে যাচ্ছি সেই মানুষটির সাথে, যিনি শুধু স্বপ্ন দেখেননি, স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছেন। তিনি এক সময় একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালাতেন, সেই থেকে শুরু। আজ তিনি একজন স্কুল এবং কলেজের প্রতিষ্ঠাতা, একজন উদ্যোক্তা, একজন শিক্ষানুরাগী এবং একজন সমাজসেবক। তার নাম হচ্ছে দেওয়ান তানজিল আহমেদ। আমি মোহাম্মদ আলী নূর, আর আপনারা দেখছেন দ্য ডেইলি বাজ উইথ আলী নূরের নতুন একটি এপিসোড। চলুন শুরু করা যায় এবং আমরা জানতে পারি এই মানুষের জীবনের গল্প, শিক্ষা ব্যবস্থা নিয়ে তার চিন্তা ভাবনা এবং তার লড়াই। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক বড় একটা সময়ের পর আমি আবার আমার নতুন একটি পডকাস্ট অনুষ্ঠানে আসলাম। আসলে আমার নিজের ব্যক্তিগত কাজ, আমার এক্সাম চলতেছিল এবং আমার সব প্রাসঙ্গিক কাজের জন্য আমি অনেকটা বড় সময় আমার পডকাস্ট অনুষ্ঠানটা চালাইতে পারিনি। এর জন্য আমি প্রথমেই সবার কাছে দুঃখিত। তো ফাইনালি আমি আজ আমার নতুন একটি পডকাস্ট অনুষ্ঠানে আসলাম, যেটা হচ্ছে একজন উদ্যোক্তাও বলতে পারি, তাকে তাকে প্রতিষ্ঠাতা বলতে পারি, একজন স্কুল এবং কলেজের প্রতিষ্ঠাতা। আহ, তার আসলে ডেফিনিশন আমি বলে একটা একটা করে শেষ করতে পারবো না। আহ, আমি একদম সরাসরি ভাইয়ের কাছেই যাই, ভাইয়ের কথা, ভাইয়ের মুখ থেকে তার পরিচয় শুনিয়ে। ওয়েলকাম টু দ্য ডেইলি বাজ উইথ আলী নূর। তুহিন ভাই, থ্যাংক ইউ। আহ, আমি তো আপনাকে চিনি, তো আপনার পরিচয়টা আমি চাচ্ছি যে আপনি দিন এবং আমাদের যারা শুনছে তারাও শুনুক আপনার পরিচয়টা আপনার মুখ থেকে। জি, আসসালামু আলাইকুম। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি দেওয়ান তানজিল আহমদ, পরিচালক, দেওয়ান টেকনিক্যাল স্কুল ও কলেজ। আমি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। সাথে সাথে আমি একজন শিক্ষক এবং একজন উদ্যোক্তা। আমি মানবীয় যে সমস্ত কার্যক্রমগুলো রয়েছে, মানব সেবামূলক সেই সমস্ত কার্যক্রমের সাথে ছাত্র অবস্থা থেকেই, আমি ছাত্র থাকা অবস্থাতেই এই সমস্ত মানবীয় কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলাম। আমি একজন সমাজ সংস্কারক বলা যেতে পারে। এভাবেই আমি দিন কাটাচ্ছি। তুহিন ভাই, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আর আপনার সাথে বসতে পারছি এর জন্য তো আরো ভালো লাগছে। অনেক ভালো আমিও লাগছে। অনেক আনন্দ বোধ করছি। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় দিচ্ছেন। আপনার মাধ্যমে আপনি এবং আপনার দর্শক শ্রোতা যারা রয়েছে সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার পক্ষ থেকে। পডকাস্ট করতে আসছি আজকে, আপনার সাথে অনেক বিষয় আড্ডা দিব, অনেক বিষয়ে কথা বলবো, অনেক কিছু অজানা যে আপনার বিষয়ের কথাগুলো সেসব জিনিসগুলো জানবো। আপনার কাছে মোটিভেট হবো যে আমরা সামনে কিভাবে আগে যাবো, এইসব কথাগুলো আমরা অবশ্যই আপনার কাছে এইসব কথাগুলো জানবো, শুনবো। প্রথমেই যদি আমি জানতে চাই, প্রথমে আমি আসলে শুনতে চাই আপনার শৈশবের কথা, একদম ছোটবেলার থেকে। যদি কথাগুলো আমি জানতে চাই, কেমন ছিল একদম আপনার ছোটকাল, কই বড় হয়েছেন, কিভাবে ছিল আপনার দিন? আসলে ছোটবেলা বা শৈশবকালটা ছিল অত্যন্ত আনন্দময়। সেই কথাটি মনে করলে যে কারোই শৈশবে ফিরে যেতে মনে চায়। আমিও তার ব্যতিক্রম নই। আমারও মনে হয় সেই দিনগুলোতে ফিরে যাই, যেই দিনে সেই একটি গ্রামের ছেলে সরু রাস্তা দিয়ে ফসলের মাঠ পেরিয়ে একটি প্রাইমারি স্কুলে যেত, সেখান থেকে যাওয়া আসা। আসলে এভাবে যে আমাদের বাংলাদেশের যেই শহর, গ্রাম এবং প্রত্যন্ত অঞ্চল, প্রায় সমস্ত অঞ্চলে একই রূপ, সেরকম একটা রূপবৈচিত্র্যে ভরা আমার জন্মস্থান।
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার চালা ইউনিয়ন গোয়ালনগর গ্রাম। সেখানেই জন্মেছি, সেখানেই শৈশবকাল কেটেছে। আমি সেখানে ৩৬ নং উজান বয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমার পড়াশোনা শুরু করি। সেখানে প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি। যেমনটা বলছিলাম যে আমি যখন আমার বাড়ি থেকে সেই স্কুলে যেতাম প্রায় ২-২.৫ কিলোমিটার দূর হবে, তো রাস্তা ঘুরে সেখানে যেতাম স্কুলে। অনেক সময় একটু দ্রুত যাওয়ার জন্য আড়াআড়ি এই যে ফসলের মাঠ তার মাঝখান দিয়ে যেতাম। তো সেখানে যাওয়ার সময় দেখতাম দুই ধারে সরু, আহ, আমার গ্রামের ভাষায় বলে আইল বলে বা বাতর বলে, সেই বাতর দিয়ে যখন যেতাম একপাশে বড় বড় পাট গাছ, ধনচে গাছ, কখনো গমের ক্ষেত, অন্য অন্য ফসল যেগুলো ছিল এগুলো আমার চাইতে অনেক বড় ছিল। মানে মাঝখান দিয়ে যখন যেতাম তখন আসলে এত ভয় করতো। এবং তখন একটা ট্রেন ছিল, গলাকাটা আছে, গলাকাটা গলাকাটা ধরে নিয়ে যাবে, গলা কেটে নিয়ে যাবে। আসলে এরকমটা অনেক জায়গায় ঘটেছিল। কথিত আছে যে সেই গলা কেটে মাথাগুলো বিভিন্ন ব্রিজ নির্মাণের সময় নিচে দিয়ে থাকে, এরকম একটা কথিত ছিল। তো সেই ভয়টা সবসময় কাজ করতো। তো সেই প্রেক্ষিতে এভাবে যাতায়াত চলতো। যখন শৈশবে পড়াশোনা করেছি, আজ মনে পড়ে সেই সমস্ত শিক্ষকদের কথা, যে শিক্ষকরা অত্যন্ত কঠোর ছিলেন, আমাদেরকে এত বেশি ভালোবাসতেন হৃদয় থেকে। সেই ভালোবাসার কারণেই তারা কঠোরতা অবলম্বন করতেন, যেটা এখন আমি শিক্ষক হিসেবে উপলব্ধি করতে পারি। তাদের সেই কঠোরতা, সেই ভালোবাসার কারণেই হয়তোবা আজকে আমি আপনাদের সামনে বসতে পেরেছি। আমি দেওয়ান তানজিল আহমদ নামে পরিচিতি লাভ করেছি। আমাকে অনেকে দেওয়ান সাহেব হিসাবে মানিকগঞ্জে চিনে। হাজারো লক্ষ মানুষের ভিড়ে হয়তোবা আমিও একজন পরিচিত মানুষ। আমি মনে করি এর অনেকটা কৃতিত্ব আমার সেই শৈশবের শিক্ষকদের। এভাবেই আমার শৈশবটা কেটেছে। আমি অবশ্য প্রাইমারি স্কুল শেষ করেই মাদ্রাসায় পড়াশোনা করেছি। আচ্ছা আচ্ছা, আপনার প্রাইমারি স্কুলের পরেই হচ্ছে আপনি মাদ্রাসায়, বলতে কি কওমি মাদ্রাসা নাকি? কওমি মাদ্রাসা। আমি হরিরামপুরেই আন্ধারমানিক হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি হই। সেখানে কওমি মাদ্রাসা বলতে মক্তবে পড়েছি, এরপরে হেফজখানায় পড়েছি কিছুটা। সেই আন্ধারমানিক মাদ্রাসায় আমার মাদ্রাসায় পড়া শুরু। আচ্ছা, তুমি ভাই, এটা হচ্ছে আপনি আহ, সম্পূর্ণ কওমি মাদ্রাসা ছিলেন, আলিয়া মাদ্রাসা আপনি ছিলেন না নাকি? আলিয়া মাদ্রাসা? আমি আসলে আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করে বলছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে বাংলাদেশের ত্রিধারার শিক্ষা রয়েছে, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা এবং জেনারেল। জেনারেলের মধ্যেও অবশ্য অনেকগুলো ভাগ রয়েছে, যেমন একদম টোটালি জেনারেল কারিগরি শিক্ষা, তারপরে হচ্ছে হলো মেডিকেলের শিক্ষা, এই ধরনের রয়েছে। টোটালটা মিলিয়ে জেনারেল যদি বলি তাহলে 3 লাইন ধরা চলে। তো সেক্ষেত্রে আমি কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি। সর্বোচ্চ যেই ক্লাস রয়েছে মাস্টার্স দাওরা হাদিস, সেটা আমি কমপ্লিট করেছি, ইকুইভ্যালেন্ট অফ মাস্টার্স। আলিয়া মাদ্রাসা আমি কামিল কমপ্লিট করেছি আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা থেকে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পলিটিক্যাল সায়েন্সে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। কোথা থেকে? আহ, সরকারি বাংলা কলেজ থেকে, যেটা আপনি জানেন যে সব কলেজের আন্ডারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। এভাবে 3 লাইনেই মাস্টার্স কমপ্লিট করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কথা প্রচলিত আছে যেটা কিছু মানুষ, আমি ভাবি মানে এটা আমি আসলে এটা মানি না। কিছু মানুষ মানে, তাদের উদ্দেশ্য যদি বলেন যে যারা কওমি মাদ্রাসা থেকে পড়াশোনা করে, অথবা মাদ্রাসার লাইন থেকে পড়াশোনা করে, তারা আসলে খুব একটা ভালো জায়গায় নিজেদের অবস্থান করতে পারে না। তো তাদের উদ্দেশ্য যদি কিছু বলতে চান। আসলে বিষয়টি হচ্ছে হলো, এটা টোটালি একজন স্টুডেন্ট এবং তার গার্ডিয়ান যারা রয়েছে এবং তার যে শিক্ষক মণ্ডলী, শিক্ষা প্রতিষ্ঠান এবং তার মন মানসিকতা, অনেক কিছুর উপরে এটা ভ্যারি করে। মূলত কওমি মাদ্রাসায় যারা পড়াশোনা করে, প্রচলিত আছে এই কথাটি, তারা হয়তোবা মসজিদ মাদ্রাসার খেদমতি তারা থাকেন, এর বাইরে খুব বেশি যান না। এটা অবশ্য কিছুদিন আগ পর্যন্ত এটা সত্য ছিল। এখন মূলত এর বাহিরেও ব্যাপক জায়গায় কওমি মাদ্রাসার সন্তান যারা রয়েছে, কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছেন, তারা
আপনার বিজনেস থেকে নিয়ে শুরু করে দেশের বাইরে এবং বিভিন্ন ধরনের উদ্যোক্তা, আপনি জানেন কর্মী উদ্যোক্তা নামে একটা গ্রুপে আছে, বিশাল বড় একটা গ্রুপ। এবং দেখবেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্টাবলিশকরণ এবং মানুষের কর্মসংস্থান তৈরি ব্যাপকভাবে বিভিন্ন দিকে কাজ করছে। তবে হ্যাঁ, আপনি যে কথাটা বলেছেন যে কর্মচারী যারা পড়াশোনা করে স্বাভাবিকভাবে তাদের গণ্ডির বাইরে খুব বেশি তাদের পদচারণা ছিল না, এখন শুরু হয়েছে। আমি মূলত আহ, সেখান থেকেই এই আমার আহ, করেছিলাম। আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম আমি কওমি মাদ্রাসায়ও পড়বো, আলিয়া মাদ্রাসায়ও পড়াশোনা করব, জেনারেলেও পড়াশোনা করব। যদি আমার সুযোগ হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুযোগ দিয়েছেন, আমি পড়াশোনা করেছি। আলহামদুলিল্লাহ। এবং আমি সাথে সাথে কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমাও অধ্যয়নরত আছি এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই কিছুদিনের মধ্যে হয়তোবা আরও একটা সার্টিফিকেট হয়ে যাবে। তো যা হোক, এভাবে পড়াশোনা এগিয়ে নিয়েছি। যে কথাটি বললেন সেটা হচ্ছে হলো এক সময় এটা ছিল, বাট এখন এই গণ্ডি থেকে বেরিয়ে এসেছে। আমিও একজন উদ্যোক্তা হিসাবে হয়তো বা আপনি এটাকে ছোট হলেও একটা উদাহরণ হিসাবে ধরতে পারেন। আচ্ছা, আর একটু আগের দিকে আবার একটু চলে যাই, শৈশবের কথা। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আছেন, আমার বাবা আছেন, উনি একজন স্কুল শিক্ষক। একটা হাই স্কুল হরিরামপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক উচ্চ বিদ্যালয়ের তিনি একজন শিক্ষক, সহকারী শিক্ষক। তিনি আগামী নভেম্বর মাসে রিটায়ারমেন্টে আসবেন। এরপর আমার মা আছেন, উনি একজন হাউসওয়াইফ। এবং আমরা তিন ভাই। আমার বড় এক ভাই রয়েছেন, উনি সিকিউরিটি এক্সপার্ট। আর আমি মেজর। আর আমার ছোট ভাই রাজশাহী ইউনিভার্সিটি থেকে মাইক্রোবায়োলজিতে অনার্স ফোর্থ ইয়ারে আছে, পড়াশোনা করছে। আপনার বাবা মা রিপোর্ট তো মানে আপনার তিনটা ভাই ভালো ভালো জায়গায় গেছেন, এটা আসলে আহ, অনেকটা আপনার বাবা মার সে তারা হয়তো প্রাউড ফিল করে যে সবগুলা ভাবি সবগুলা জায়গা থেকে। আপনাদের গ্রামের অবস্থা কিরকম ছিল? আপনার কিছু বলছেন আমাদের গ্রাম একদম ছিল, এখন ওই জায়গাগুলো কিরকম ডেভেলপ কি হয়েছে? আসলে গ্রামে আমি অনেক দিন যাবতই গ্রামে থাকি না, হঠাৎ যাওয়া হয়। আমি শৈশব পরবর্তী যে সময়টা আপনি ধরতে পারেন যে আমি যখন ক্লাস 5 শেষ করে মাদ্রাসায় পড়েছি, তার 2 বছর পরেই আমি ঢাকাতে পড়াশোনার জন্য চলে গিয়েছি। আচ্ছা আচ্ছা এরপর থেকে আমি বাড়িতে আসলে অতিথির মতো মাঝে মধ্যে গিয়েছি, অধিকাংশ সময়ই ঢাকাতে এবং মানিকগঞ্জ আমি অবস্থান করেছি। আহ, আর ওই গ্রামের অবস্থা এখন কিছুটা ডেভেলপ হয়েছে, খুব বেশি এটা বলা চলে না। আচ্ছা ভাই, আমি আমার পডকাস্ট করার পিছনে অনেক বড় একটা কারণ, এটা হচ্ছে আপনার কথা শুনে মোটিভেট হয়ে মানুষ অথবা যারা নতুন যারা উদ্যোক্তা হতে চাচ্ছে তারা আরেকটু বেশি মোটিভেট হোক, তারা উদ্যোক্তা হোক। তো আমি আপনার উদ্যোক্তার কথা শুনি যে ট্রেনিং সেন্টারটা, আমিও সেখানে আপনার ট্রেনিং সেন্টার, আমি কিন্তু আপনিও কিন্তু আমার শিক্ষক, সেখানে আমি ছিলাম, প্রশিক্ষণ প্রশিক্ষণ নিয়েছেন? নিয়েছিলাম আমি জি। 3 মাস না 6 মাসের হুম, মতো। তো তার আগে তো আপনার কোনো প্রতিষ্ঠান ছিল না, না, তার ওইটা আগে একটু আমি যদি। জব করতাম। আচ্ছা আচ্ছা। তো কি প্ল্যান করে জব ছেড়ে ভাবলেন যে না আমি উদ্যোক্তা হয়ে যাই, কাজ শুরু করি, এরকম উদ্যোক্তা আমিও উদ্যোক্তা হই, আমার মাধ্যমে আরো কয়েকজন উদ্যোক্তা হই, এটা প্ল্যানিংটা কিভাবে আসছিল? আসলে বিষয়টি হচ্ছে আমি যখন জব করতাম তখন দেখতাম যে আমি আসলে আহ, একটা চার দেয়ালের মধ্যে আটকা পড়ে গিয়েছি। আমি প্রথম থেকেই চিন্তা ছিল আমার যে আমি একজন ব্যবসায়ী হব। আমি কখনো আম, চাকরির জন্য কোনো ইন্টারভিউ দিই নাই, মানে গভর্নমেন্ট জবের জন্য আচ্ছা আচ্ছা কোনো পরীক্ষা একটা দিয়েছিলাম। তখনও আমার আসলে খুব ইচ্ছা ছিল না, পরিবারের বিভিন্ন জনের চাপাচাপিতে একটা পরীক্ষা দিয়েছিলাম। আমি কখনোই চাইনি আমি একজন সরকারি কর্মকর্তা হই, আমি কখনোই চাইনি আমি একজন মানে জব হোল্ডার হই বা প্রাইভেট জব করবো, এরকম না। আমার প্রথম থেকে ইচ্ছা ছিল আমি একজন উদ্যোক্তা হব, আমি নিজে স্বাবলম্বী হব, হাজারো লাখো মানুষের কর্মসংস্থান তৈরি করব। আচ্ছা। এটা আমার একটা চিন্তা ছিল অনেক আগে থেকে। মানুষের কিছু সুপ্ত কিছু চিন্তা থাকে যেটা হয়তো বা সবসময় প্রকাশ করে না। তো আমার এরকম একটা চিন্তা ছিল প্রথম থেকেই যে আমি একজন উদ্যোক্তা হব, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করব, আমি একটা উদাহরণ সৃষ্টি করব, এটা ওকে। চিন্তা ছিল। সেই চিন্তা থেকেই মূলত উদ্যোক্তা হওয়া। তবে আমার প্রয়োজনে আমাকে কিছুদিন জব করতে হয়েছে। আমি প্রাইভেটে জব করেছিলাম, আপনি জানেন
মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সেখানে আমি আইটি সাপোর্ট টেকনিশিয়ান কোর্সের একজন স্পেশালিস্ট হিসাবে দীর্ঘদিন ছিলাম। সেখানে থাকা অবস্থায় আমি সেটার পাশাপাশি আমি একটা ট্রেনিং সেন্টার গড়ে তুলি। সেই ট্রেনিং সেন্টারটা গড়ে তোলাটাও অত্যন্ত ইন্টারেস্টিং একটা গল্প আছে এখানে। শুনবো ভাই, পুরোটুক শুনবো, বলেন। খুব মানে এই করে শুনতে চাই, একদম ইন ডিটেইলস সবকিছু বলেন। এখন আসলে সেটা যদি বলতে চাই, বিষয়টা ছিল আমি জব করতাম, ওই সময়ের জন্য যেই স্যালারি আমি পেতাম এটা হ্যান্ডসাম বলা চলে। আচ্ছা সাথে সাথে 4 ঘন্টা আমার প্রতিদিন ওখানে ক্লাস নিতে হতো, আগে পরে মিলে 6-7 ঘন্টা। আমি আসলে ছোটবেলা থেকে একটু নিয়মতান্ত্রিক চলার চেষ্টা করি। আমি 24 ঘন্টাটাকে একটু ভাগ করে করে রুটিন মাফিক চলার চেষ্টা করি। আমি দেখলাম যে 6-7 ঘন্টা চলে যাচ্ছে, তো এর বাইরে যে সময়টা আছে এটাকে আমি কিভাবে কাজে লাগাতে পারি, সেই প্রেক্ষিতে একটা প্ল্যান ঠিক করলাম যে যেহেতু আমার সেকেন্ড হাফে আমাকে এখানে জবে যেতে হয়, তাহলে ফার্স্ট হাফ যেটা রয়েছে দিনের প্রথম ভাগ, এখানে আমি আসলে কী করতে পারি চিন্তা করে দেখলাম যে একটা ট্রেনিং সেন্টার করা যেতে পারে, যেহেতু এই এক্সপিরিয়েন্স আমার আছে। একটা ট্রেনিং সেন্টার করার জন্য উদ্যোগ গ্রহণ করলাম। এরপর সে উদ্যোগ অনুযায়ী আমি শুরু করলাম একদম ছোট করে, একটা কম্পিউটার আর আমার ব্যক্তিগত একটা ল্যাপটপ ছিল। এটা দিয়ে আমি শুরু করলাম যে আমি একটা ট্রেনিং সেন্টার দিব। নাম নির্দিষ্ট করলাম দেওয়ান কম্পিউটার ট্রেনিং সেন্টার। শুরু করলাম খুব কাছের মানুষ, তাদেরকে আমি বলা শুরু করলাম আমি একটা ট্রেনিং সেন্টার দিয়েছি, আপনারা আসেন, কম্পিউটার শিখেন, বা বন্ধুবান্ধব যারা রয়েছে তাদের বলতে তোমরা আসো, কম্পিউটার শেখো, ভবিষ্যতে অনেক কাজে লাগবে। কারণ ফিউচারের যেই ওয়ার্ল্ডটা, এই ওয়ার্ল্ড অবশ্যই তারাই নেতৃত্ব দিবে যারা এক্সপার্ট হবে, এটা আমি তখন থেকেই উপলব্ধি করতাম। তো তাৎক্ষণিক আমার আশপাশে যারা ছিল তাদেরকে ডেকে ডেকে এনে কম্পিউটার ট্রেনিং করাতাম। আমি নিজেই লিফলেট বিতরণ করতাম, তারপর হচ্ছে হলো নিজেই অ্যাডমিশন নিয়ে হতাম, নিজেই ট্রেনিং করাতাম। ওই প্রতিষ্ঠানকে পরিপাটি রাখার জন্য যা যা করানো সব কাজ আমি নিজেই করতাম। এভাবে করতে করতে আস্তে আস্তে দেখা গেল যে বেশ কিছু স্টুডেন্ট এসেছে। তো প্রথম থেকে অনেক কষ্ট হওয়া সত্ত্বেও, কত সালে ছিল ওইটা? এটা 1 অক্টোবর 2016। অক্টোবর 2016। তো তখন আমি এই কম্পিউটার ট্রেনিং সেন্টার শুরু করলাম আমার পাশেই মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় ছোট্ট একটা রুমে। ওইটা কি শুরু করছিলেন? ওইটাই শুরু করা। আচ্ছা ওখান থেকে শুরু করে পরবর্তীতে আস্তে আস্তে অগ্রসর হওয়া বলতে একটা কম্পিউটার থেকে আসলে মানে স্মৃতিচারণ যেহেতু, বা আপনি কোশ্চেন করলেন এই জন্য বলি যে আমি একটা ট্রেনিং সেন্টার মানিকগঞ্জ বন্ধ হয়ে গেল, আমি তাকে চিনতাম, তার কাছ থেকে তার কিছু টেবিল আমি কিনে নিয়ে আসলাম, কম্পিউটার টেবিল অল্প টাকায়, এসে সেকেন্ড হ্যান্ড, সেগুলো নিয়ে আসলাম। আমার একটা ল্যাপটপ আর একটা কম্পিউটার কিনলাম, সেটা দিয়ে ট্রেনিং শুরু করা। ওই টেবিলগুলোর উপরে 6টা টেবিল আমি কিনেছিলাম, আর একটা বস চেয়ার, একটা মানে সেক্রেটারিয়েট টেবিল। তো এটার মধ্যে বসতাম, আর এখানে ওই যে একটা কম্পিউটার কিনেছিলাম সেটা মনিটরে একটা প্যাকেট রেখে দিতাম, আবার কম্পিউটারের একটা প্যাকেট উপরে রেখে দিতাম। এটা এক ধরনের সান্ত্বনা নিতাম যে আস্তে আস্তে আমার কম্পিউটার হবে, মানে যাতে একটু দেখতে একটু ভরা ভরা মনে হয়। এর জন্য আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেই প্রেক্ষিতে বাহ বাহ। এটা ছিল আসলে এক ধরনের নিজেকে এক ধরনের সান্ত্বনা দেওয়া যে আজকে আমি শুরু করেছি, একদিন হবে। তো আল্লাহর রহমতে আস্তে আস্তে আজকে এই যে কম্পিউটার বাড়ছিল, বাড়তে বাড়তে কারিগরি শিক্ষা বোর্ড থেকে শর্ট কোর্সের অনুমোদন নেওয়ার জন্য 20টা কম্পিউটার প্রয়োজন পড়ে মিনিমাম। আরও কিছু তাদের আছে, শর্তসমূহ আছে, শর্ত ফিল আপ করলে তার মধ্যে কারিগরি শিক্ষা বোর্ড থেকে শর্ট কোর্সের অনুমোদন নেওয়া যেত। তা আস্তে আস্তে সেটার একটা যোগ্যতা দেওয়ান কম্পিউটার ট্রেনিং সেন্টার হলো। পরবর্তীতে আমি 2019 সালে আমি কারিগরি শিক্ষা বোর্ড থেকে শর্ট কোর্সের অনুমোদন প্রাপ্ত হলাম। এরপর আস্তে আস্তে ট্রেনিং সেন্টার চললো, একটা কোর্স থেকে 2টা কোর্স, 2টা কোর্স থেকে 3টা কোর্স, এভাবে আস্তে আস্তে চলতে থাকলো। এইভাবে আস্তে আস্তে আসতে পরবর্তীতে এখন সেটাকে আরেকটু সম্প্রসারিত করে আপনি যেখানে বসে আছেন, দেওয়ান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এটা হয়েছে। এখন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সাথে সাথে ট্রেনিং সেকশনে সেই পার্টগুলো আর অনেকগুলো কোর্স সহকারে চলছে আলহামদুলিল্লাহ। এই স্কুল মানে ট্রেনিং সেন্টার থেকে স্কুল অ্যান্ড কলেজ খোলার বা বেশিরভাগ টেকনিক্যালি এটার অনুপ্রেরণা কি, কে ছিল আসলে? আসলে অনুপ্রেরণা বলতে আমি যেটা আপনাকে ইতিপূর্বেই বলেছি
যে আমি সবসময় চিন্তা করতাম যে একজন মানুষকে যদি আমি দান করি, ধরে নিলাম যে আমি 1,000 টাকা বা 10,000 টাকা দিলাম, সে 1 দিন 2 দিন 5 দিন 7 দিন সে একটু ভালো থাকবে, এরপরে কিন্তু যা ছিল তাই হয়ে যাবে, হ্যাঁ, শেষ হয়ে যাবে। তো সেই প্রেক্ষিতে আমি যদি কাউকে স্কিল হ্যান্ড তৈরি করে দিতে পারি, দক্ষ একজন মানব শক্তি হিসাবে কাউকে যদি তৈরি করে দিতে পারি, সে নিজে ভালো থাকবে, তার পরিবারকে ভালো রাখবে, এবং তার গ্রাম, তার শহর, তার দেশ, বাংলাদেশটাই আস্তে আস্তে উন্নত হবে। সেই দেশটাকে উন্নত করার যে স্বপ্ন, সেই স্বপ্নের একটা বাস্তবায়ন করার ক্ষেত্রেই মূলত এই উদ্যোগটা আমি গ্রহণ করেছি, যে কারিগরি শিক্ষার মধ্য দিয়ে সবচাইতে বেশি মানুষের কর্মসংস্থান তৈরি করা সম্ভব। আসলে এই চিন্তা চেতনা থেকেই মূলত দেওয়ান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ বা কারিগরি শিক্ষার সাথে সম্পৃক্ত আছি। ভবিষ্যতে আরও সামনে অগ্রসর হওয়ার মতো কিছু পরিকল্পনা আমার আছে। আচ্ছা, আচ্ছা। আম আমি যদি এটা জিজ্ঞাসা করি এখন যে এই শিক্ষা প্রতিষ্ঠানে যে একটা যেকোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে আসলে কি ধাপগুলো উঠাতে হয়? এই ধাপগুলো আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠান করতে গেলে হুম, প্রথমত যেটি প্রয়োজন সেটি হচ্ছে হলো একটা চূড়ান্ত পর্যায়ের সাহসিকতা এবং সুনির্দিষ্ট পরিকল্পনা, ব্যক্তি পরিকল্পনা থাকতে হবে, যে আমি আমার প্রতিষ্ঠানটাকে 5 বছর পর, 10 বছর পর, 20 বছর পর বা আমি মৃত্যুর পরে এই প্রতিষ্ঠানটা কত দূর যাবে। শর্ট টাইম এবং লং টাইমের দুটো পরিকল্পনা নেওয়া দরকার, এবং সাথে সাথে আহ, একেবারে আমি যদি বলি হৃদয় ভরা, বুক ভরা সাহস থাকতে হবে একটা প্রতিষ্ঠান করার জন্য। এটা শুধু আমার মনে হয় যে বুক ভরা সাহস শুধু একটা প্রতিষ্ঠান না, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান হোক, যে কোনো উদ্যোক্তা হোক, বুক ভরা সাহস লাগবে। জি, কারণ প্রথম স্টেপটা এটা হয় যে এটা কি হবে সামনে, এটা কি সামনে চলবে, অথবা আমি কি লস প্রজেক্টে যাচ্ছি, তখন কিন্তু ওই যে উদ্যোক্তারা পিছনে পড়ে যায়, হয়তো বা চাকরিতে ঢোকা শুরু করে দেয়। জি, তো এটা অনেক বড় একটা পয়েন্ট আমার কাছে মনে হয়, যে সাহস, এই জি। জিনিসটা যদি সবার এটা কাছে থাকে। প্রথমত দরকার, এরপর অনেকগুলো বিষয় সামনে রাখতে হয়। সেটা হচ্ছে হলো একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রথমত প্ল্যানিং থাকতে হবে, সাহস থাকতে হবে, সুইটেবল প্লেস থাকতে হবে, নিজের স্কিল থাকতে হবে সেই প্রতিষ্ঠান পরিচালনার জন্য। ব্যক্তি যিনি উদ্যোক্তা, উদ্যোগী মানে তার ব্যক্তির আসলে স্কিল থাকতে হবে এই ব্যাপারে। এরপর হচ্ছে এটার যে পরিচালনার জন্য বেসিক মানে যতটুকু না হইলেই না, এতটুকু পরিমাণ প্রশিক্ষণ, সাথে সাথে ক্যাপিটাল থাকতে হবে। হ্যাঁ, আর ক্যাপিটালটা যে হিউজ লাগবে সেটা এমন না, ছোট থেকে মিনিমাম যেটা, এটা দিয়ে শুরু করা যেতে পারে। এই বিষয়গুলো যদি থাকে, পরবর্তীতে যদি প্ল্যানিং ঠিক থাকে, ইমপ্লিমেশন যদি যথাযথভাবে করা যায়, তাহলে দেখা যাবে একটা প্রতিষ্ঠান টুডে অর টুমরো সেটা একটা ভালো প্রতিষ্ঠান হিসাবে এস্টাবলিশড হবে। এটা আমার চিন্তা ভাবনা থেকে আমি বললাম। আপনার তো প্রতিষ্ঠানের কতদিন হলো এই প্রতিষ্ঠান? এই এইটা দেওয়ান টেকনিক্যাল স্কুল ও স্কুল অ্যান্ড কলেজ, কলেজ। এটা প্রতিষ্ঠা করেছি আমি 2022 সালের 1 জানুয়ারি। আচ্ছা, আপনার প্ল্যানিংটা ছিল কি 19 থেকে আসা শুরু হয়েছিল? এটা যে মানে স্কুল অ্যান্ড কলেজ করবেন ট্রেনিং সেন্টার থেকে? মূলত ট্রেনিং সেন্টার থেকে স্কুল অ্যান্ড কলেজ করব, সাথে সাথে আরও বড় পরিসরে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা রিলেটেড অনেকগুলো প্রতিষ্ঠান করব। এটা আমার প্ল্যানিং ছিল অনেক আগে থেকেই। আচ্ছা, আসলে যদি আমি এখানে একটু পেছনে গিয়ে বলি, যে শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষার সাথে তারাই সম্পৃক্ত থাকে যারা আসলে একটু বোকা টাইপের। এই বর্তমান সিচুয়েশনে যদি আমি বলি, সেটা কেমন, একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়া এবং শিক্ষকতা পেশায় যে পরিমাণ সময় দিতে হয়, যে পরিমাণ মানসিক পরিশ্রম করতে হয়, শারীরিক পরিশ্রম করতে হয়, পরিবারকে ফাঁকি দিতে হয়, এই পরিমাণ যদি ইফোর্ট অন্য কোনো সেক্টরে দেওয়া যেত, তাহলে এর চাইতে অনেক বেশি ইনকাম করা যেত। বাট আসলে শিক্ষকতায় যারা আসে তারা ভালোবাসা থেকে আসে। এই যে শিক্ষা প্রদানটা যে একটা ভালো লাগার বিষয়, ভালো লাগা থেকে আসে। সেই অর্থে আমি বললাম যে ইনকামের বিষয়টা যদি বা পরিশ্রম করার যে বিষয়টা, এটাকে যদি সামনে আনেন, তাহলে এক ধরনের বোকা লোকরা এই শিক্ষকতা পেশাকে আচ্ছা, বেছে আচ্ছা, নেয় আচ্ছা, আচ্ছা। বা আমাদেরকে এক ধরনের বোকা বলতে পারেন। বাট টোটালটা ভালোবাসা থেকে, মূলত ভালো লাগা থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত, তারা সবাই ভালো লাগা থেকেই প্যাশন হিসাবে এটাকে করে। এই
স্থান নির্ধারণ করা, টিচার কালেক্ট করা, এগুলা কবে থেকে শুরু হয়েছিল আপনার? আসলে দুই কারণ হাজার একদমই নতুন প্রতিষ্ঠান, হ্যাঁ, এর একদমই আগেও ছিল না, না, এর আগে যেরকম ছিল না। টেলিটক ছিল। কম্পিউটার ট্রেনিং সেন্টার ছিল আমার। চিন্তা ছিল যে আমি একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করব এবং এটাকে আস্তে আস্তে স্প্রেড করব। এর আগে কিন্তু আমি আরও কিছু প্রতিষ্ঠান করেছি। মানিকগঞ্জে সুপ্রতিষ্ঠিত একটা মাদ্রাসা আছে, দারুল আজহার মডেল মাদ্রাসা, ওয়ারলেস গেট, সেটারও প্রতিষ্ঠাকালীন আমি ডাইরেক্টর। এখন অন্য একজন প্রিন্সিপাল যিনি আছেন আমার বন্ধুবর, তিনি সেটা পরিচালনা করছেন। এরপর সিটি পলিটেকনিক ইনস্টিটিউট, এটাও আমরা কয়েকজন মিলে এটা প্রতিষ্ঠিত করেছি। আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে মাদ্রাসা, এই দুইটা তো একটা কারিগরি একটা মাদ্রাসা গেল, এছাড়া অন্যান্য মাদ্রাসাগুলো প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি চেষ্টা করেছি কিছুটা ভূমিকা রাখার জন্য। প্রকৃতপক্ষে ওই যে শিক্ষার সাথে আমি লেগে থাকতে চাই, এটা আমার কাছে ভালো লাগে। এবং আমি মনে করি যে এই শিক্ষা প্রদানের মধ্য দিয়ে যারা শিক্ষিত হবে তারা ভবিষ্যতে ভালো থাকবে, ভালো মানুষ হবে, তাদের মাধ্যমে সুন্দর একটা সমাজ হবে। সেই চিন্তা চেতনা থেকে এই শিক্ষা রিলেটেড কাজগুলো আসলে করে যাচ্ছে। তো যেই কোশ্চেনটা আপনি করেছিলেন যে এটা তো একদম নতুন, তাহলে কিভাবে শুরু করলাম, ওই ট্রেনিং সেন্টারের পর এটা যখন শুরু করলাম আমি স্পেস দেখছিলাম যে কোথায় ভালো হয়। খুঁজতে খুঁজতে দেখা গেল মানিকগঞ্জের প্রাণকেন্দ্র বিজয় মেলা মাঠ, তখন করোনাকালীন সময়, এখানেও আরও একটা আসলে এক ধরনের রিস্ক নিয়ে আমি এটা আবার করলাম। করোনাকালীন সময় এখানে একটা প্রতিষ্ঠান ছিল, সেই প্রতিষ্ঠান এখান থেকে আসলে ওই টাইমে চলে গেল, মানে কন্টিনিউ করতে পারলো না, বা তারা তাদের লস হচ্ছিল, যার কারণে শিক্ষা প্রতিষ্ঠানে এই বিল্ডিং থেকেই চলে গেল। বাট ওই সময়টাই আমি এই প্রতিষ্ঠানটা নেওয়ার জন্য এই জায়গাটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, আচ্ছা। যেহেতু মানিকগঞ্জে প্রাণকেন্দ্র, মানিকগঞ্জ বিজয় মেলা মাঠ নামে যেটা পরিচিত, মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, ডিসি অফিস, আশপাশে যাতায়াত ভালো, এজন্য প্লেসটা আমার কাছে মনে হয়েছে যে যে কোনো স্টুডেন্টদের জন্য যাতায়াতের জন্য ভালো হবে, সে প্রেক্ষিতে এই জায়গাটা সিলেক্ট করা। এর পরবর্তীতে আসলে আহ, যিনি ওনার আছেন তার সাথে কনভারসেশন এবং তার সাথে চুক্তিতে আসা, এভাবে করে আস্তে আস্তে শুরু করা। এরপরে প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করলাম, যেহেতু দেওয়ান কম্পিউটার ট্রেনিং সেন্টার ছিল, সে প্রেক্ষিতে দেওয়ান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নামকরণ করলাম। তারপর থেকে এই তো আমি যখন শুরু করতে যাচ্ছি তখন কিন্তু অনেকগুলো কাজ রয়ে গিয়েছে, যেমন অনুমোদন নেওয়া কারিগরি শিক্ষা বোর্ডের। সেই অনুমোদনের ক্ষেত্রে যা যা ক্রাইটেরিয়া তারা চেয়েছিল সেগুলোকে ম্যানেজ করা এবং সেই অনুপাতে আবেদন করা, এখানে কারিগরি শিক্ষা বোর্ড থেকে ভিজিটে আসা, তাদের রিপোর্ট নেয়, এ নিয়ে বেশ একটা সময় যায়। আচ্ছা। তো সেই প্রেক্ষিতে ওই 2022 সাল পুরোটাই এ ধরনের অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়েই থাকলাম। আর ওই ট্রেনিং যেগুলো ছিল সেগুলো চলমান ছিল, স্কুল কার্যক্রম শুরু করতে পারিনি। স্কুল কার্যক্রমটা শুরু করলাম 2023 সালের 1 জানুয়ারি। আচ্ছা। জানুয়ারি থেকে স্কুল কার্যক্রম শুরু করলাম, বাট এস্টাবলিশড হয়েছে 2022 2022 সালের জানুয়ারি। 1 বছর এটার অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি আসলে এভাবে চিন্তা করেছিলাম আমার এখানে যে সমস্ত স্টুডেন্ট পড়াশোনা করবে তারা যেন এই প্রতিষ্ঠানটাকে হৃদয়ে লালন করতে পারে, ওন করতে পারে, এটা আমাদের প্রতিষ্ঠান। সেক্ষেত্রে অনুমোদন নিয়ে সব ধরনের প্রক্রিয়া শেষ করে আমি প্রতিষ্ঠান শুরু করেছি। এখন কয়জন স্টুডেন্ট? এখন হচ্ছে স্টুডেন্ট, আপনি জানেন ইতিমধ্যে আমার এখানে ভোকেশনাল অনুমোদন হয়েছিল নবম দশম, এর পরবর্তীতে কিছুদিন আগে প্রি ভোকেশনাল অনুমোদন হয়েছে 6 to 10। তখন 6 to 10 স্টুডেন্ট চলছে। আমরা 2023 সালে প্রথমত ভর্তি নিলাম, 24 নিলাম, এবার 25 তৃতীয় ধাপে। 2023 সালে শুধুমাত্র নবম দশমে আমরা ভর্তি নিতে পেরেছিলাম, নবমে ভর্তি নিতে পেরেছিলাম একটা ট্রেডে। পরবর্তী বছরে 2টা ট্রেডে ভর্তি নিলাম। এবছর 2 ট্রেড সহকারে নবমের সাথে সাথে 6 to 9, এখন ধরতে গেলে 6 to 10 স্টুডেন্ট আছে এখানে, অ্যাবাউট 150 স্টুডেন্ট আছে। আচ্ছা। এবং ট্রেনিং সেকশনেও আলহামদুলিল্লাহ কিছু স্টুডেন্ট আছে, তারা প্রশিক্ষণ নিচ্ছে, এভাবে চলছে। টিচার কয়জন? টিচার এখানে টোটাল স্টাফ 14 জন। এর মধ্যে সাপোর্টিং স্টাফ আছে, রিসেপশনিস্ট আছেন, অ্যাকাউন্টেন্ট আছেন। আমি আসলে দেওয়ান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক, আমি এই পদেই আছি। প্রিন্সিপাল থেকে নিয়ে শুরু করে একজন আয়া পর্যন্ত সবাই নিয়োগপ্রাপ্ত, সবাইকে আমি নিয়োগ দিয়েছি।
আমি যেহেতু আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠান করার চিন্তা ভাবনা নিয়ে সামনে এগোচ্ছি, এজন্য মূলত আমি প্রাতিষ্ঠানিক ডেভেলপমেন্টে কাজ করে যাচ্ছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, আমি আপনার এই এত বড় একটা সময়, জীবনের এত বড় একটা সময়, এমন কোনো চ্যালেঞ্জিং কথা মনে পড়ে, চ্যালেঞ্জিং দিন ছিল, এরকম কোনো দিনের কথা মনে পড়ে? আসলে উদ্যোক্তা যারা হন তাদের জীবনের প্রতিটা দিনই চ্যালেঞ্জিং। তবে হ্যাঁ, যেহেতু কোশ্চেন করেছেন যে এমন কোনো দিন মনে পড়ে কিনা, আমি যখন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মানিকগঞ্জে আইটি সাপোর্ট টেকনিশিয়ান কোর্সের স্পেশালিস্ট হিসাবে ছিলাম, ট্রেনার হিসাবে ছিলাম, ওই টাইমে কিন্তু আমার কম্পিউটার ট্রেনিং সেন্টারটাও চলমান। আমি তখন থেকে একজন উদ্যোক্তা। এমন তো সময় 2019 সাল, 19 সালের 6 জানুয়ারি আমার প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করে। আচ্ছা আচ্ছা। তো যেদিন কন্যা সন্তান জন্মগ্রহণ করে সেদিনও মূলত আমি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফুল ডিউটি করেছি, আমার প্রতিষ্ঠান থেকেও করেছি। এই মাঝখান থেকে মূলত হচ্ছে আমার ওয়াইফকে হসপিটালে নিয়ে গেলাম, আমার বাড়ির লোকজন নিয়ে গেল, আমিও তখন ছিলাম, যখন নিয়ে আবার মাঝখানে এসে ক্লাসটা নিয়ে আবার গিয়েছি। তো এইটা হলো সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে। তো সেই প্রেক্ষিতে আমি ওই দিনটা আসলে খুবই মনে পড়ে যে একজন উদ্যোক্তা হওয়ার কারণে যাতে আমার কোনো ধরনের কোনো কালিমা বা দাগ না লাগে আমার জব করার ক্ষেত্রে, আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতাম যে ফুল টাইম কভারেজ করার জন্য আমি আমার উপরে যে অর্পিত দায়িত্ব প্রশিক্ষণ প্রদান করা, সেটা আমি চেষ্টা করতাম। সেদিন আমি দুপুরবেলা নিয়ে গেলাম 1টার দিকে, আমার ওয়াইফকে হসপিটালে ভর্তি করলাম। আর সন্ধে 7টার কিছুক্ষণ পরে তার ডেলিভারি হলো। আলহামদুলিল্লাহ নর্মাল ডেলিভারি হয়েছে। তো সেই প্রেক্ষিতে এই যে বাকি 2টা থেকে 6টা পর্যন্ত আমার ক্লাস ছিল, এই 2টা থেকে 6টা পর্যন্ত আমি ক্লাসে ছিলাম। আমি অবশ্য কর্তৃপক্ষকে বলেছিলাম যে আমার ওয়াইফ তো অসুস্থ, হসপিটালে নিয়েছি, এই অবস্থা। আমাকে তিনি বললেন যে দেখেন, যদি আপনার মনে হয় যে যেতে হবে তাহলে যান, না হলে আপনি ডিসিশন নেন। তখন আমি দেখলাম যে এখানে আমার মনে হয় যে আরেকটু সময় দেওয়া দরকার। আমি আমার দায়িত্ববোধ থেকে সেদিন ক্লাস কন্টিনিউ করলাম পুরোটা। এই যে টোটাল আমি যতদিন জব করেছি, এই জব করা অবস্থায় আমার এমন দিন মনে পড়ে না যেদিন আসলে এমনও হয়েছে, একটা ঘূর্ণিঝড় নাম ছিল যে ফণী, সেদিনও কিন্তু আসলে আমাদের ক্লাস ছিল। অনেক সমস্যার মধ্যে দিয়ে আমি ক্লাসে ছিলাম এবং যথাসময়ে টোটাল ক্লাস আমি কন্ডাক্ট করেছিলাম। তো মূলত হচ্ছে দায়িত্বশীলতার জায়গায় আমি সারা জীবনই চেষ্টা করেছি যে আমার উপর অর্পিত যে দায়িত্বটুকু আমি সর্বোচ্চটা দিয়ে আমি সেটাকে পালন করব। এতে করে আমার কাছে যেই অধিকার পাওনা থাকবে স্টুডেন্টদের, সেই অধিকারটা তারা যেভাবে পাবে, অথরিটি তারা আমার উপর ডিপেন্ড করতে পারবে। এভাবে করে আমি আমার জব লাইফটা শেষ করেছি। বিধায় আমি যখন ওই প্রতিষ্ঠান থেকে রিজাইন দিব, আমি কিন্তু নিজে থেকে রিজাইন দিয়েছি যে আমার এদিকে প্রতিষ্ঠানটা উদ্যোক্তা হিসেবে যে প্রতিষ্ঠান করেছিলাম সেটাকে সময় দিতে হবে, এই জন্য রিজাইন লেটার একবার দিয়েছিলাম। সেটা তৎকালীন প্রিন্সিপাল যিনি ছিলেন তিনি আন্তরিকতার সাথেই গ্রহণ করেন নাই যে আপনি এখানে থাকেন, আপনার দরকার। তো আমি তাকে আসলে বোঝাতে হয়তো বা সক্ষম হইনি। পরবর্তীতে দ্বিতীয়বার তার প্রায় 3-4 মাস পরে আরেকবার রিজাইন লেটার দিয়েছি। দেওয়ার পরে তিনি সেটা গ্রহণ করলেন, আমি রিসিভ কপি নিলাম। নেওয়ার পরেও যেদিন থেকে আমি রিজাইন নিব, ঠিক তার আগের দিন আমাকে ডেকে মিটিং করে সবাই প্রতিষ্ঠানের সবাই ডেকে প্রিন্সিপাল স্যার বললেন, আমাকে রিকোয়েস্ট করলেন, আমি মোস্ট জুনিয়র, তারপরেও বললেন যে আপনি ক্লাসটা কন্ডাক্ট করেন, তাহলে আমাদের প্রশিক্ষণার্থীরা ভালো কিছু পাবে। তো সেই ক্ষেত্রে আপনার যদি কোনো ফ্লেক্সিবিলিটি প্রয়োজন পড়ে আমরা দিব। এভাবে বলার পরে আসলে আমি আহ, সেই প্রশিক্ষণার্থীদের মুখের দিক তাকিয়ে, স্যারদের রিকোয়েস্টের দিক তাকিয়ে আমি আবারও 3 মাস কন্টিনিউ করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আমি আমার একটা চাকরি থেকেই
দুইবার রিজাইন লেটার জমা দিয়ে তারপরে আসতে হয়েছে। হয়তো বা এটা আমার দায়িত্বশীলতার কারণে তারা পছন্দ করে, আপনার কাছ থেকে পেয়েছে এর জন্য সেজন্য হয়তো বা আমাকে এইভাবেই করেছে। তো ওই দিনটা আমার জীবনের অত্যন্ত স্মরণীয় দিন, যে আমার মেয়ে আহ, যেদিন ভূমিষ্ঠ হলো, সেদিন আসলে ফুল ডেটা, পুরো টাইমটা আমি আমার ওয়াইফের কাছে থাকতে পারিনি দায়িত্বশীলতার কারণে। কারণ আমি যেহেতু উদ্যোক্তা হিসাবে অন্যদিকে কাজ করছি, সেদিকে কাজ করার ক্ষেত্রে যদি কখনো আমার সময় প্রয়োজন পড়ে, সেই সময়টা যাতে আমাকে এই অথরিটি দিতে কোনো প্রকার দ্বিধাবোধ না করে, সেজন্য আমি আমার জায়গাটা ক্লিয়ার রেখেছি সবসময়। তো ওই দিনটা আসলে আমি যদি উদ্যোক্তা না হতাম, তাহলে হয়তো বা অর্ধেক দিনই ওইখানে থাকা যেত, অথবা আরও বেশি। বা আমি যদি আর একটু অমনোযোগী হতাম, দায়িত্বহীন হতাম, তাহলে হয়তো বা সারাদিনই সেখানে থাকতে পারতাম। আর আমি মনে করি সেটা আমি যে স্যাক্রিফাইস করেছি, আমার ওয়াইফ যে স্যাক্রিফাইস করেছে, এর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হয়তো বা পুরস্কৃত করেছেন এবং আরও করবেন, আমি এটা আশা রাখি। ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। আচ্ছা ভাই, আমি অনেক বেশি ভালো লাগে ওই সময়টা যখন দেখি যে টেকনিক্যাল শিক্ষা রিলেটেড কোন একজন ব্যক্তি আমার পডকাস্ট অনুষ্ঠানে গেস্ট হয়ে আসে। আহ, আজকে আপনাকে পাইছি। আহ, আমি এই জিনিসটা কেন ভালো লাগে এটাও বলি। আমার নিজেরও তো আহ, শিক্ষা জীবন ছিল এই কারিগরের মধ্যে। কারিগরি শিক্ষার জন্য কিন্তু অনেক মানুষই আছে, ওই সময় দেখছি, ইভেন এই সময় দেখছি, এই কারিগরি সেক্টরটাকে গুরুত্ব জেনারেল সেক্টর থেকে একটু কমায় রাখে। তো আমি প্রথমে বললাম না যে আমার ভালো লাগে এই কারণেই, যাতে আপনাদের মাধ্যমে এই সাধারণ মানুষগুলো ভালো মতো জানতে পারো যে এই কারিগরি শিক্ষার গুরুত্বটা কি। আহ, আসলে আপনার কি মনে হয় যে কারিগরি শিক্ষা ব্যবস্থা ভবিষ্যতের জন্য কি পরিমাণ গুরুত্বপূর্ণ? আসলে কারিগরি শিক্ষার গুরুত্ব যদি বলতে হয়, তাহলে দেখুন, আপনি এখন পডকাস্টে বসে আছেন, আপনি ক্যামেরার মাধ্যমে শ্যুট নিচ্ছেন, আপনি কথা বলছেন, আপনি স্ক্রিপ্ট রেডি করেছেন, আপনি যত কাজগুলো করেছেন এই রিলেটেড, আসলে বলুন তো কোন একটা কাজ কি কারিগরি শিক্ষার না, বাইরে করতে বাইরে পেরেছেন? কিছুই না। কিছুই করতে পারেননি। সবগুলোই কিন্তু কারিগরি শিক্ষা রিলেটেড। বর্তমান বিশ্বে একটা সময় ছিল, কেউ ভালো কবিতা বলতে পারলে, কেউ ভালো উপস্থাপনা করতে পারলে, কেউ পুঁথি বলতে পারলে তার একটা কদর ছিল। এখন যে যত বেশি স্কিল, তার মর্যাদা তত বেশি, এবং তার প্রয়োজনীয়তা এই সমাজে তত বেশি। সেই ক্ষেত্রে ভবিষ্যতের কথা আপনি জিজ্ঞাসা করেছেন, যে ভবিষ্যতের ক্ষেত্রে কতটুকু গুরুত্ব বলে আপনি মনে করেন। আমি মনে করছি এই কারিগরি শিক্ষার গুরুত্ব আরও অনেক আগে থেকেই ছিল, এখন ব্যাপক পরিমাণ বেড়েছে। ভবিষ্যতে কারিগরি শিক্ষার বাইরে কোনো শিক্ষা যদি রাখা হয়, তাহলে সেই জাতি হিসাবে সামনে অগ্রসর হতে পারবে বলে আমি মনে করি না। আচ্ছা, অনেকগুলো দেশের কিন্তু একদম মানে কারিগরি শিক্ষা এটা করতেই হবে, অনেকগুলা দেশে আছে। সেক্ষেত্রে বাংলাদেশ কারিগরি শিক্ষার চেয়ে আমার মনে হয়, আমি জানি না আমিও ঠিক নাকি ঠিক না, জেনারেল শিক্ষাকে একটু বেশি প্রায়োরিটি দেয়। এটা আসলে কতটুকু আমি যৌক্তিক? যদি বলি যে বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত দেশ কোনটি, সেটা ধরতে পারেন যে উম, অর্থনৈতিকভাবে, সামরিক শক্তিতে, বা ইয়ে ইকোনমিক্যালি যারা লিড করছে পৃথিবীতে, যারা প্রযুক্তি সাপ্লাই দিচ্ছে সারা পৃথিবীতে, এই সবগুলো দেশের নাম যদি বলেন, আপনি প্রথম থেকে শুরু করবেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চায়না, রাশিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এই যে ইসরায়েল, যারা মধ্যপ্রাচ্যের একটা দেশকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিল সারা পৃথিবীর মানুষের সামনে, এক ধরনের একটা নৃশংসতা। তো আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এই বিষয়টা, যেহেতু এটা উঠে উঠে আসলো আমি বললাম। এই সমস্ত দেশগুলো যারা উন্নত, যে দেশটাকেই বলবেন, তারা কিন্তু উন্নত হয়েছে কারিগরি শিক্ষার কারণে। সেই দেশের টোটাল শিক্ষিত জনশক্তির 80%, 88%, 89%, 90%, 92% পর্যন্ত কারিগরি শিক্ষায় শিক্ষিত। এখন বাদবাকি যে 8-10%, 12-15-20% যে জেনারেল অন্য অন্য শিক্ষায় শিক্ষিত, এটা তো থাকতেই হবে, প্রশাসন চালাতে হবে বিভিন্ন ধরনের। তবে
সবাইকেই কিন্তু কারিগরি শিক্ষার একটা স্টেজ পর্যন্ত মিনিমাম যে শিক্ষাটা সেটা কিন্তু প্রয়োজন। আপনি যদি এখন ডিসি হন, এসপি হন, আপনি যদি এখন একজন সরকারি কর্মকর্তা সচিব হন, আপনি কি কম্পিউটার চালানো ছাড়া এখানে অফিস করতে পারবেন? পারবেন না, Impossible. ইম্পসিবল এটা। তো সেই প্রেক্ষিতে আপনার অফিস মেনটেন করার জন্য হলেও, আপনার ব্যক্তি কার্যক্রম মেনটেন করার জন্য হলেও, আপনার সন্তানাদিকে সঠিক রাস্তায় রাখার জন্য হলেও আপনার কারিগরি শিক্ষার মিনিমামটা কিন্তু লাগবে। সেই ক্ষেত্রে আমরা যদি উন্নত সমৃদ্ধ একটি দেশ হিসাবে বাংলাদেশকে দেখতে চাই, তাহলে আমাদের কারিগরি শিক্ষার হার এখন আছে 18 থেকে 20%। খাতা কলমে অনেকভাবে আমরা অনেক জায়গায় দেখি, সেটার বাস্তবে কতটুকু আছে আপনিও ভালো জানেন, আমিও ভালো জানি। যেখানে বেকারত্ব সংখ্যা, শিক্ষিত বেকার 25 লক্ষ পত্রিকায় চলে আসে, সেখানে আসলে বোঝাই যায় কতটুকু কারিগরি শিক্ষার গুরুত্ব আছে। সেই প্রেক্ষিতে আমি মনে করি এটাকে রিভার্স করতে হবে, যে 18-20% থাকবে জেনারেল শিক্ষায় শিক্ষিত, 80 থেকে 82-85% থাকবে কারিগরি শিক্ষায় শিক্ষিত। এইটা যদি আমরা করতে পারি, তাহলে যে আমরা যে কথাটা বলি, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, সোনার বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, এই কথাটা বাস্তবায়ন করা সম্ভব হবে। অন্যথায় সম্ভব না। অতএব কারিগরি শিক্ষার গুরুত্ব এখানে সর্বোচ্চ আমাদেরকে দিতে হবে। তা আপনি কি একদম এটা এটা আসলে আমারও মানে এক ধরনের চাওয়া, সেটা হচ্ছে একদম 6 থেকে হোক বা 4 থেকে হোক, কারিগরি শিক্ষাটা সবার জন্য আসলে করে দেওয়া উচিত। এখন বিষয়টা হচ্ছে হলো, কিন্তু দেখুন, আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি? করাপশন। এরপরে কি? আপনার বেকারত্ব। এরপরে কি? ইয়ে আছে এখানে, মাদক, যুব সমাজের বিভিন্ন ধরনের অপকর্ম, বিভিন্ন ধরনের বড় বড় যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোকে যদি আপনি এক জায়গায় করেন, কেন ঘটনা এই সমস্যাগুলো ঘটছে, তো দেখা যাবে যে অধিকাংশই যে এই মানুষগুলো, এই যে যারা ধরে নেন যে সমাজের মধ্যে আমরা বলতে পারি যে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, বিভিন্ন ধরনের অপকর্ম চলে। এটা অবশ্যই এটা একটা নিন্দনীয় কাজ, খারাপ কাজ এবং সমাজ বহির্ভূত, এবং একটা আহ, আমি মনে করি যে প্রত্যেকটা ধর্ম এটাকে সাপোর্ট করবে না। গ্রহণ করে না। তার মানে অন ইসলামিক বলতে পারেন, এবং ধর্মের বিরুদ্ধে গিয়ে মানুষগুলো অবস্থান করে এই সমস্ত কাজের মধ্য দিয়ে। এই সমস্ত কাজ ঘটার পেছনে দেখবেন বেকারত্ব বড় একটা বিষয়। বেকারত্বের কারণে একজন অনার্স মাস্টার্স কমপ্লিট করা একজন ছেলে যখন বেকার থাকে, তার যখন বয়স 25 থেকে 30-এর মধ্যে থাকে, তখন আসলে সে না পারে কোথাও হাত পাততে, না পারে ইনকাম করতে, তখন কিন্তু সে করাপশনের সাথে, বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে যায়। এই ছেলেটাকে যদি আমরা কারিগরি শিক্ষায় শিক্ষিত করে দিতে পারতাম, পড়াশোনার মধ্য দিয়ে, কারিকুলামের মধ্য দিয়ে, তাহলে অনার্স মাস্টার্স কমপ্লিট হোক বা এসএসসি পাস হোক, ইন্টারমিডিয়েট পাস হোক, যেই পর্যায়ে যাক সেই পর্যায়ে তার একটা স্কিল ট্রেনিং যদি আমরা এই পড়াশোনার সাথে ইনক্লুড করে করিয়ে দিতে পারতাম, তাহলে কিন্তু আমাদের বেকারত্বের হার, আমি মনে করি যে হিউজ পরিমাণ হ্রাস করা যেত। আমি মনে করি কারিগরি শিক্ষার পরিপূর্ণ গুরুত্ব যদি দেওয়া যায়, ইমপ্লিমেশনের যদি কোনো ফাঁক ফকর না রাখা হয়, তাহলে বাংলাদেশে ভবিষ্যতে বেকারত্বের হার শূন্যের কোঠায় নামিয়ে নিয়ে আসা যাবে। আচ্ছা ভাই, এখন তো যুগ প্রযুক্তির যুগ, এটা বলতে হবে। প্রযুক্তি দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, যেটা একটা সময় চিন্তাও করতে পারতাম না। তো আপনার প্রতিষ্ঠানে প্রযুক্তির ব্যবহার আপনি কিভাবে করেন? আমার আপনার প্রতিষ্ঠান, স্টুডেন্টদের কথা বলছি, আচ্ছা, আপনার তো দেখছি আপনার। আসলে বিষয়টা হচ্ছে প্রযুক্তির ব্যবহারটা হচ্ছে দেওয়ান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, এখানে ক্লাস 6 to 10 স্টুডেন্ট রয়েছে। আমাদের একটা প্রাইমারি সেকশন রয়েছে আলাদা, আপনার কিন্ডার গার্ডেন, সেটা অনুমোদনপ্রাপ্ত, সেখানেও আমাদের বাচ্চারা পড়ছে। আমাদের এখানে কয়েকটা বিষয় ম্যান্ডেটরি রেখেছি। 1 নম্বর হলো কম্পিউটেশনাল নলেজ, মানে ক্লাস 6 থেকেই সে কম্পিউটার চালাতে পারবে, প্র্যাকটিক্যাল ক্লাস পাবে, পার হেড 1 স্টুডেন্ট 1 কম্পিউটার, এই সিস্টেমে কম্পিউটার ল্যাবে আমরা ফ্যাসিলিটিস দিয়ে যাচ্ছি রেগুলার। এরপর হচ্ছে হলো আমাদের একেবারে আমাদের যত বিজ্ঞাপন হয় আপনি সব দেখেন যে অনলাইনে হয়, তো এগুলো অফলাইনেও সামান্য কিছু। তারপর হচ্ছে হলো আমাদের এখানে ওয়ান, আপনি ধরতে পারেন যে পার এমপ্লয়ি 1 কম্পিউটার, প্রত্যেক এমপ্লয়ির জন্য একটা করে কম্পিউটার দেওয়া আছে, টিচারদের জন্য।
তারা কম্পিউটারাইজ সব কিছু করছে। স্টুডেন্টদের শুধু কম্পিউটারাইজ বিষয়টা এমন না, সাথে সাথে তাদের টেকনোলজির সাথে ইনভলভ করার জন্য আমরা বিভিন্ন ধরনের ছোটো ছোটো প্রজেক্টের মধ্যে দিয়ে তাদেরকে টেকনোলজির সাথে যুক্ত করছি। আপনি শুনলে আনন্দিত হবেন যে কিছুদিন আগে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে মানিকগঞ্জ জেলায় যে বিজ্ঞান মেলা হয়েছিল, সেই বিজ্ঞান মেলায় কিন্তু স্পেশাল গ্রুপে দেওয়ান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে জেলা পর্যায়ে দেওয়ান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রকল্প প্রদর্শনীর মধ্য দিয়ে তৃতীয় স্থান অবস্থান করেছে। তো সেটার একটা সম্মাননা ওই প্রতিষ্ঠান পেয়েছে, এই কিছুদিন আগে হলো। তো সেই প্রেক্ষিতে আমরা টেকনোলজির সাথে টোটালি ইনভলভ করার জন্য আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা উদ্বুদ্ধ করছি, তাদের এনভায়রনমেন্ট তৈরি করে দিচ্ছি, তাদেরকে ইন্সপাইরেশন করছি, তাদের মোটিভেশন রেগুলার হচ্ছে এবং তারা হাইলি এক্সপার্ট হিসাবে এখান থেকে বের হবে ইনশাল্লাহ। সেভাবে আমি সবাইকে ইনক্লুড করেছি, নট অনলি স্টুডেন্ট। আমাদের এখানে স্টুডেন্ট, টিচার, একদম অফিসার যারা আছে, যেই ডেস্কেই বসুক আপনি ঘুরে দেখবেন যে প্রত্যেক ডেস্কে প্রত্যেকের জন্য আলাদা আলাদা কম্পিউটার আছে। আমরা সফটওয়্যার বেস সমস্ত কার্যক্রম পরিচালনা করছি আমাদের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আপনি দেখবেন যে সার্বক্ষণিক পুরো ক্যাম্পাসটা আমরা এটা পর্যবেক্ষণ করছি। সাথে সাথে আরও স্ট্যান্ডার্ড করার জন্য আমরা আরও কিছু প্রযুক্তি এখানে ব্যবহার করব। আমাদের একটা নতুন এই বিল্ডিংয়ের পেছনে আর একটা নতুন ভবন হচ্ছে, সেই ভবনটা হয়ে গেলে আমরা আরও কিছু স্ট্যান্ডার্ড কিছু প্রযুক্তির ব্যবহার এখানে আমরা শুরু করব। হ্যাঁ, ট্রেডও কিছু বাড়াবো। সাথে সাথে স্টুডেন্টদের এখন আপনি জানেন যে এআইয়ের যুগ চলে আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং এখন চলে আসছে আপনার রোবোটিক্সের একটা যুগ। এখন আসলে শুধু কম্পিউটারের বেসিক শিখে আসলে কিছু হবে না, এটা প্রায় সবাই জানবে, অটোমেটিক হচ্ছে। এখন হলো অ্যাডভান্স লেভেলের কি করা যায়, এই জায়গাটায় আমি ফোকাস করব। এই জিনিসটা ভালো চেষ্টা লাগলো করে যে যাচ্ছি। দেওয়ান কম্পিউটার দেওয়ান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এখন সেই বেসিক জিনিসের না, আরো একটু অ্যাডভান্স হয়ে গেছে, সে এআই নিয়েও কাজ করার পরিকল্পনা করতেছে। এই জিনিসটা ভালো, কারণ হচ্ছে এখন আসলে এই যুগটা এআই, এই যুগের সাথে যদি আমরা তাল মিলিয়ে না চলতে পারি আমরা পিছিয়ে যাবো। আপনার প্রতিষ্ঠান কি সরকারি বা বেসরকারি ভাবে কোনো ধরনের অনুদান বা কোনো কিছু পাচ্ছে? আসলে আমার প্রতিষ্ঠানটা সম্পূর্ণ প্রাইভেট প্রতিষ্ঠান। দেওয়ান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পরিপূর্ণ একটা প্রাইভেট প্রতিষ্ঠান। এটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে অনুমোদন প্রাপ্ত হতে হয়। আপনি জানেন আমাদের একটা কোড নাম্বার আছে 48-104, এটা আমাদের কোড নাম্বার কারিগরি শিক্ষা বোর্ড থেকে আমরা পেয়েছি। আমাদের এখানে স্টুডেন্টরা পড়াশোনা করছে, তাদের আইডেন্টিটির জন্য যা যা প্রয়োজন সেটা আমরা করেছি অনুমোদন রিলেটেড। তো বিষয়টা হচ্ছে হলো এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকার বিভিন্নভাবে ফান্ডিং করে বিভিন্ন প্রজেক্টের মধ্য দিয়ে। আমাদের এখানে যেমন স্কিল ট্রেনিং চলছে, আমাদের এই প্রতিষ্ঠানেই ট্রেনিং সেকশনে আপনার কম্পিউটার অপারেশন লেভেল 3, আইটি সাপোর্ট সার্ভিস লেভেল 3, তারপরে গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল 3, ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট লেভেল 3, তারপর সিবিটিএ লেভেল 4, এরপর ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স, হাউস কিপিং। ইতিমধ্যে আমরা অনুমোদনের জন্য আবেদন করেছি, ইন্সপেকশন হয়েছে, আশা করি সবগুলো অনুমোদন হয়ে যাবে। সেটা হচ্ছে হলো রড বাইন্ডিং, টাইলস ফিটিং, মেশনারি, বিউটিফিকেশন, ব্লক বাটিক, এই এই ধরনের কিছু স্কিল ট্রেনিং আমি যুক্ত করেছি, যাতে করে আমার একটা পরিকল্পনা হচ্ছে হলো দেওয়ান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এই গেটে যে কোনো মানুষ আসলেই সে তার জীবনের একটা উদ্দেশ্য খুঁজে পাবে এবং সে সফল হওয়ার চিন্তা করতে পারবে এবং তার জন্য কোনো না কোনোভাবে একটা উপায় আমরা বের করে দিতে পারি। এটা একটু বুঝিয়ে যদি বলি, একজন স্টুডেন্ট আসছে পড়াশোনা করার জন্য, ক্লাস ধরে নিলাম প্লে থেকে ক্লাস 10 পর্যন্ত পড়বে, তার পড়াশোনার ব্যবস্থা তো আছে। এবং আমাদের এখানে পড়াশোনা করলে আপনি দেখবেন যে আমাদের স্লোগানই হচ্ছে নৈতিকতা সম্পন্ন দক্ষ মানব সম্পদ গড়ার প্রত্যয়ে। এটা আমি স্লোগানটা নির্ধারণ করেছি। এখানে একটু বলে রাখি যে একজন মানুষ অনেক শিক্ষিত হলো, সে আসলে নৈতিকতা সম্পন্ন হলো না, ভালো মানুষ হলো না, তাহলে তার দ্বারা সে নিজেও নিরাপদ না, তার বাবা মাও না,
তার আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশী, তার কেউ দেশ না। সমাজ কেউ নিরাপদ না। এগুলোর বুড়ি বুড়ি উদাহরণ আছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে একজন মানুষকে শিক্ষিত হতে হবে, সাথে সাথে নৈতিকতা সম্পন্ন হতে হবে। সেটা আমি একটা বাস্তবায়ন করে যাচ্ছি। যেমন আমার এখানে যারা পড়াশোনা করছে এদের সকলের জন্য সহিহ শুদ্ধ কোরআন শিক্ষার ব্যবস্থা করেছি এবং ইংলিশ স্পোকেনের ব্যবস্থা করেছি সবার জন্য বাধ্যতামূলক, এবং কম্পিউটার শিক্ষা যেটা ক্লাস 6 to 10 সবার জন্য বাধ্যতামূলক। আবার অনেকের তো ক্লাসের মধ্যে এটা আছে। তারপর হচ্ছে হলো জোহরের নামাজ, আপনি জানেন যে পাশেই কালেক্টরেট জামে মসজিদ, সেই মসজিদে গিয়ে সকলেই সারিবদ্ধভাবে গিয়ে জোহরের নামাজ পড়ে এসে আবার চলে আসে, ওই টাইমটা ব্রেক আছে। এভাবে প্রত্যেকেই নামাজ পড়ছে। আবার অন্য ধর্মের যারা রয়েছে, বিশেষ করে আমাদের এখানে হিন্দু ধর্মের কিছু স্টুডেন্ট রয়েছে, তাদের জন্য স্পেশালি তাদের মোটিভেশনাল স্পিচ যেগুলো আছে, তাদের ধর্ম পালনের জন্য আমরা উৎসাহ করি, প্রদান করি। কারণ বিশ্বাস করি যে কেউ যদি ধার্মিক হয়, তার সৃষ্টিকর্তায় বিশ্বাসী হয়, তাহলে কিন্তু তার দ্বারা অনৈতিক কাজগুলো কম হবে। সেজন্য আমি নৈতিকতা সম্পন্ন একঝাঁক মেধাবী ইঞ্জিনিয়ার তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছি। তো সেই প্রেক্ষিতে এই যে ট্রেনিংগুলো, এই ট্রেনিংগুলো রেখেছি এই জন্য, একজন বয়স্ক মানুষ অশিক্ষিত, সে আসলে আমার কিছু করা দরকার, তার জন্য আমি কি দিতে পারি? যদি পুরুষ হয় তাহলে বলবো ভাই আপনি এই মেশনারি কাজটা শিখেন, টাইলস ফিটিংয়ের কাজটা শিখেন, তাহলে আপনি অন্য জায়গায় কাজ করবেন। হিউজ পরিমাণ কাজের সোর্স আছে, যদি কাজটা শিখিয়ে দেওয়া যায়। সে এটা শিখে এই 3 মাসের ট্রেনিং করে সে এই কাজ শিখে তার ইনকামের একটা রাস্তা তৈরি করতে পারবে। একজন মহিলা যদি হয়, তাকে আমি ব্লক বাটিক প্রিন্ট এগুলো শিখিয়ে দিলাম, বা বিউটিফিকেশনের কাজটা শিখিয়ে দিলাম, বা তার যেই পছন্দনীয় যেই ইয়েগুলো আছে, সে যদি অশিক্ষিত হয় এগুলোর প্রতি আমি তাকে বলবো যে এগুলো শিখে আস্তে আস্তে সে ইনকাম করতে পারবে। টেইলরিংয়ের যে কাজটা আছে, এগুলো শেখার মধ্য দিয়ে সে ইনকাম করতে পারবে, চলতে পারবে। যদি সে শিক্ষিত হয় তাহলে বলবো আপনি গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং করেন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করেন, কোনো একটা আইটি রিলেটেড প্রশিক্ষণ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে কিন্তু সে স্বাবলম্বী হবে। আবার যদি কেউ বিদেশগামী হয়, আমাদের হিউজ পরিমাণ রিমিটেন্স বাংলাদেশে আসে। এই বিদেশে যারা আছে তারা আমাদের বাংলাদেশের এই অর্থনীতির চালিকা শক্তির যে কটা অন্যতম চালিকা শক্তি, যেখান থেকে আমরা বাংলাদেশে রেমিটেন্স পাই, তার মধ্যে বৈদেশিক রেমিটেন্স যেটা জনশক্তির মধ্য দিয়ে সেটা আসে। এটাকে কিন্তু আমরা যদি কারিগরি শিক্ষার সাথে সম্পৃক্ত করে দিই, ধরে নেন মানিকগঞ্জ থেকে যত মানুষ যাবে বা বাংলাদেশ থেকে যত মানুষ যাবে, সে যেই কাজে যাবে সেই কাজের একটা সার্টিফিকেট নেওয়া ছাড়া, প্রশিক্ষণ নেওয়া ছাড়া সে বাইরে যেতে পারবে না। এটা যদি 2 বছর 5 বছর পরেও যদি ইমপ্লিমেন্ট করা যায় এখন থেকে ঘোষণা দিয়ে, তাহলে দেখা যাবে যে রেমিটেন্স আমাদের বাংলাদেশে এখন আসছে তার ডাবল আসবে বা তার চাইতেও বেশি আসবে। তার মানে বাইরে যারা যেতে চাচ্ছে, দেশের বাইরে, তাদেরকেও দক্ষতা অর্জন করে দেওয়ার জন্য, স্কিল হ্যান্ড তৈরি করে দেওয়ার জন্য আমি অনেকগুলো অকুপেশন রেখেছি এবং প্ল্যানিং আরও অনেকগুলো আছে। যে যেই কাজে যাবে, আপনি ধরে নিতে পারেন এই যে অ্যালুমিনিয়ামের, থাই অ্যালুমিনিয়ামের যে কাজগুলো আছে, ড্রাইভিং আছে, তারপর হচ্ছিল পেইন্টিং আছে, তারপর হচ্ছিল প্লাম্বিং আছে, এ ধরনের ভেরিয়াস টাইপস অফ কোর্সের আছে আপনার, কোর্সগুলো আছে যেগুলো করার মধ্য দিয়ে, যেগুলো করে সার্টিফিকেট নিয়ে যদি একজন মানুষ দেশের বাইরে যায়, সে ডাবল অথবা তার চেয়ে তো বেশি ইনকাম করতে পারবে। তো সেই বিষয়গুলো সামনে রেখেই দেওয়ান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজকে আমি এমনভাবে সাজাতে চাচ্ছি যে প্রত্যেক শ্রেণী পেশার মানুষের, মানে প্রতি সমাজের প্রতি শ্রেণীর মানুষের যেন কর্মসংস্থান তৈরির জন্য একটা বিশ্বস্ত এবং ইফেক্টিভ একটা প্রতিষ্ঠান আমি করতে পারি, সেজন্য আমি চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা, ভাই আমি একটু আলাদা টপিকে আসি। সেটা হচ্ছে আপনার জীবনের যদি সবচেয়ে বড় অনুপ্রেরণা বলা হয়, কোন মানুষটাকে বলবেন? আসলে অনুপ্রেরণাটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন অনুপ্রেরণা পেয়েছি। আমি যদি বলি যে আমি 3 লাইনে মাস্টার্স কমপ্লিট করেছি, পড়াশোনার যে অনুপ্রেরণা এটা পেয়েছি আমি আমার মায়ের কাছ থেকে। আচ্ছা, আচ্ছা। আমার মা সবসময় বলতেন যে যদি ভালো থাকতে চাও, বসে কিছু করতে চাও, তাহলে ভালো করে পড়াশোনা করতে হবে, তা না হলে কিন্তু হার্ড ওয়ার্ক করতে হবে, এটা বোঝাতেন। এবং মা অনেক কঠোর ছিলেন পড়াশোনার ব্যাপারে, খুব টেক কেয়ার করতেন, যার কারণে সেই অনুপ্রেরণার কারণে আমি অনেক জায়গায় পড়াশোনা করেছি। এরপর যখন মানে আমি আমার ইয়েতে আসলাম, এই কাজ এই মানে আমি যখন কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে আসলাম,
তখন আসলে অনুপ্রেরণা হিসাবে আমি আহ, আব্বুর কাছ থেকে বেশ অনুপ্রেরণা পেয়েছি, এবং আমি আমার পড়াশোনা শেষ করার আগে আগে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। তো সেই প্রেক্ষিতে আমার যে সহধর্মিণী, আমার ওয়াইফ, সেও আমাকে ব্যাপক পরিমাণ অনুপ্রেরণা দিয়েছে। বাবা অনুপ্রেরণা দিয়েছে। তারপরে আমার আত্মীয় স্বজনের মধ্যেও দু একজন এমন আছেন, তারাও বারবার ইন্সপায়ার করেছে। সর্বোপরি আসলে এই যে মানুষের কর্মসংস্থান করতে হবে, এবং এইটা করা যে একটা ইবাদত, এবং এটা করা দরকার, এবং এটা আমি মনে করি যে অন্যান্য পেশার চাইতে অনেক বেশি ইফেক্টিভ হবে এবং সদকায়ে জারিয়া হিসাবে থাকবে। এই বিষয়টা আমি আমার নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটা হাদিস আমি পড়েছি বা জেনেছি। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মানুষ ভিক্ষা করতে আসছিল। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার কাছে কী কী আছে? বলে, একটা কম্বল আছে, একটা বাটি আছে, এটা বিক্রি করে দাও। বিক্রি করে কী করলেন? তিনি একটা কুড়াল কিনে দিলেন। বললেন যে এটা নিয়ে যাও, নিয়ে বাগানে যাও, এই জঙ্গলে যাও, এরপর তুমি কাঠ কাটো, তুমি পরিশ্রম করে খাও। এর মধ্য দিয়ে কিন্তু পৃথিবীবাসীর জন্য বিশাল একটা শিক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যে আসলে আমরা যদি একটু পরিশ্রম করি, তাহলে আমাদের যেই অভাব অনটন বলা যায়, বা আমাদের রিজিকের অভাব যদি আমরা বলে থাকি, এগুলো থেকে আসলে মুক্তি পাওয়া সম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটাই আমার আসলে মূলত অনুপ্রেরণা, যে সেখান থেকে আমি অনুপ্রেরণা নিয়েছি যে আমি কোনো মসজিদ মাদ্রাসায় জব করব না, গভর্নমেন্ট কোনো জব করব না, আমি নিজে উদ্যোক্তা হব, উদ্যোক্তা হব, এবং আমি নিজে কাজ হাজারো করব। মানুষের, লাখো মানুষের কর্মসংস্থান তৈরি করে দেব। আসলে অনুপ্রেরণাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কার্যক্রমটা। আচ্ছা, এমন কোনো ব্যর্থতা আছে যেটা মনে হয়েছে যে পরে আশীর্বাদ হয়ে আসছে আপনার জীবনে? আমাকে বারবারই আমার ওয়াইফ বলতেন যে তুমি একটু ভালো করে পড়াশোনা করলে তোমার বিসিএসটা হয়ে যেত, প্রথম শ্রেণী কর্মকর্তা হতে পারতে। বা আমার আত্মীয় স্বজনের মধ্য থেকে আমার বাবা মাও অনেক সময় বলেছে এক পর্যায়ে। আসলে তখন সবাই আমাকে এটা বোঝাতে চেয়েছে যে আমি আসলে সরকারি জব নিচ্ছি না বা চেষ্টা করছি না, এটা আমার জন্য হয়তো বা ব্যর্থতা। এটা আমার কাছে অনেক সময় মনে হতো যে তাহলে মনে হয় ওইদিকে গেলেই ভালো হতো অনেক সময়। তো আসলে সর্বশেষ আমি প্রশাসনের সাথে এখন কাজ করি, মানিকগঞ্জ ডিসি অফিসের প্রশাসনে যারা রয়েছেন, ডিসি স্যার থেকে শুরু করে এডিসি শিক্ষা, এসিপি জেনারেল, এডিসি রেভিনিউ সহ দীর্ঘদিন যাবৎ আমি জেলা আইন শৃঙ্খলা কমিটির মেম্বার, জেলা বিজ্ঞান কমিটির মেম্বার, সাইবার ক্রাইম সিকিউরিটি কমিটি আছে, আইসিটি কমিটি, মানে এই অনেকগুলো কমিটির মেম্বার হিসেবে কাজ করছি। ওনাদের সাথে বেশ আন্ডারস্ট্যান্ডিং আছে। একদিন শিক্ষা আইসিটি স্যার যিনি ছিলেন, ওনার সাথে দীর্ঘক্ষণ একটা বিষয়ে আমি হেল্প করছিলাম ওনাদের একটা টিমকে একটা কার্যক্রম বাস্তবায়নের জন্য। মানে একটা প্রকল্প হাতে নিয়েছিলেন, সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমি এখনও সাপোর্ট দিই বিভিন্ন ধরনের কার্যক্রমে। তো সাপোর্ট দেওয়ার জন্য আমাকে ডাকলেন, আমি সারাদিন সাপোর্ট দিলাম, রাত 2টা পর্যন্ত সাপোর্ট দিলাম, সম্ভবত প্রায় 2টা বেজে গেল। 2টা পর্যন্ত সাপোর্ট দিলাম। সাপোর্ট দেওয়ার তখন বারবার এডিসি শিক্ষা আইসিটি যিনি ছিলেন, তিনি আসছিলেন, কাজ দেখছিলেন আর বলছিলেন যে কেন যে এই সরকারি চাকরি নিলাম, আসলে সারাটা জীবন খালি কাজের মধ্যেই গেল। যার কারণে তখন মনে হয়েছে হয়তো বা আমার ওই ব্যর্থতাটা একটু করে মনে হলেও সেটা ব্যর্থতা না, আমি আসলে সফলতার মধ্যেই আছি। যেমন উনি আসলে ওইখানে অনেক বিরক্ত ফিল করছে, আর আমি সেই জায়গা থেকে একজন হিসাবে আপনি ধরতে পারেন যে ফ্রি মানুষ হিসাবে আমি কাজ করছি। আমি মানুষের কর্মসংস্থান তৈরি করছি, চেষ্টা করছি। তো ওই ব্যর্থতা বলতে চেষ্টা করলে পারা যেত, ওই চিন্তার যে ব্যর্থতাটা, ওটা আমার মনে হয় যে এখন আমার কাছে মনে হয় যে আমার সফলতাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে ওইখানে আমি গণ্ডির মধ্যে আটকিয়ে যেতাম, এখন হয়তো বা সেই গণ্ডির মধ্যে আটকানো নাই। আল্লাহ যদি রহম করেন, আমি হাজার মানুষের, লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারবো, সেরকম একটা ওয়ে আল্লাহ তৈরি করে দিয়েছে। আচ্ছা ভাই, এতগুলা ব্যক্তিত্ব আপনার, তো এই ব্যক্তিত্ব গুলো ধারণ করে কিভাবে সময় ম্যানেজ করেন আপনি? ফ্যামিলিকে টাইম দেন কিভাবে, নিজের ব্যক্তিগত টাইম দেন কিভাবে, এবং পরিবারের আশপাশে যে বন্ধু বান্ধব আছে তাদেরকে টাইম দেন কিভাবে, কিভাবে সম্ভব? আসলে সম্ভবটা হচ্ছে
আপনি একটা অনেক কঠিন কোশ্চেন করেছেন। তার মধ্যে আমি যদি একটু সহজ করে বলি, ১ নম্বর হলো আমার ব্যক্তিগত টাইম বলতে তেমন কোনো টাইম আমি এখন আর পাই না। মানে আমি এই কথাটা আরেকটুবার বললাম কিসের জন্য, আপনার ওই যে ১ম মেয়ে হয়েছিল সেই কথা থেকে আরকি বললাম যে কখন মানে আপনি বললেন যে তখন সেই সময়টা কথাটা এরকম ছিল যে নিজের যে দায়িত্ব এই জিনিসটা আমাকে বেশি নাড়া দিচ্ছে। তো কখনো কি নিজের কাছে এই জিনিসটা মনে হয় না যে আহ, দায়িত্বর কারণে নিজের পরিবারকে টাইম দিতে পারি না অথবা নিজের ব্যক্তিগত জীবনে নিজেকে টাইম দিতে পারি না, কখনো কি গিল্ট ফিল হয় না এই? অবশ্যই এটা আসলে ফিল করি। ব্যক্তি এই কার্যক্রমগুলো পরিচালনা করতে গিয়ে পরিবারকে সময় দিতে পারি না, এটা রেগুলার একটা অভিযোগ পরিবারের পক্ষ থেকে। আসলেও আমি আমি ব্যক্তি দেওয়ান তানজিল আহমদ, আমি বারবারই চাই তাদেরকে সময় দেওয়ার জন্য, কিন্তু হয়ে ওঠে না। এই জন্য আসলে পরিবারের কাছে আমি কৃতজ্ঞ যে তারা ধৈর্য সহকারে এটা মেনে নিচ্ছে। তো যথাযথভাবে সময় দিতে পারি না, চেষ্টা থাকে। আর ব্যক্তির টাইম বলতে এখন আসলে আমার কোনো ব্যক্তির টাইম নাই। হয়তো পরিবারের সাথে, নয়তো প্রতিষ্ঠানে, নয়তো সমাজ কল্যাণে, বা সমাজ সংস্কারে, বা বেকারত্ব দূরীকরণে, বা মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এর মধ্য দিয়ে আমার সারাদিন চলে যায়। ব্যক্তির সময় যদি বলে থাকেন তাহলে শুধুমাত্র ঘুমের টাইমটা আমি ব্যক্তির সময় হিসাবে পাই। আর পরিবারকে সময় দেওয়া, এটা আসলে পরিবার আমাকে অনুগ্রহ করে। পরিবারের সবাই, আমার ওয়াইফ, আমার সন্তান, ২ জন কন্যা সন্তান আছে, আমার বাবা মা, আমার ভাই বোন, এরা সবাই আসলে আমাকে স্যাক্রিফাইস করে, যার কারণে আসলে পরিবার মেনটেন করা আমার জন্য সহজ হচ্ছে। আর এছাড়া পুরো টাইমটাকে আমি আসলে একটু সাজানোর চেষ্টা করি। সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত আমার প্রতিদিনের কাজগুলো আমি একটু নোটস করি। আসলে কি কি কাজ আজকে আমাকে করতে হবে এবং আগামীকাল কি কি কাজ করতে হবে, একটা বড় প্ল্যান তো আছেই। ইনস্ট্যান্ট আসলে আজকে দিনের জন্য কি কাজ সেটা একটু নোট ডাউন করে আমি রেখে দিই। পরবর্তীতে একটা একটা করে কমপ্লিট করতে থাকি। কোনো দিন কমপ্লিট করা সম্ভব হয়, কোনো দিন সম্ভব হয় না। এভাবে করে আসলে একদম ফার্স্টে ঘুম থেকে ওঠার পর থেকে নামাজ কালাম বা সকালের কার্যক্রমের মধ্য দিয়ে শুরু হয়। কিছুটা সময় পরিবারের সাথে থাকা হয়, পরে সকাল থেকে স্কুল, একদম প্রতিষ্ঠান। এই রাত পর্যন্ত, এখন তো অনেকটা বাজে। জি, জি। অনেক এভাবে কেটে যায় আসলে। স্কিল ডেভেলপমেন্ট এবং ইনস্টিটিউট ডেভেলপমেন্টের জন্য আসলে হিউজ পরিমাণ সময় না দিলে এখান থেকে ভালো কিছু আশা করা যায় না। সেজন্য হিউজ সময় দিতে হয়। তারপরেও প্রত্যেকটা আমি এই প্রতিষ্ঠান, উদ্যোক্তা তৈরিকরণ, সামাজিক যে কার্যক্রমগুলো রয়েছে, সংস্কারমূলক যে কার্যক্রম রয়েছে, এই সমস্ত কাজে আমি চেষ্টা করে যাই যথাযথভাবে সময় দেওয়ার জন্য। সময়টাকে ভাগ ভাগ করে নেওয়ার চেষ্টা করি। এবং অনেকে আমার উপরে বিরক্ত হয় যে খুব দ্রুত আমি কোথাও থেকে সরে যাই। অহেতুক গল্প, আমার কোনো নেশা নেই, যেমন চায়ের নেশা, আড্ডার নেশা, বা বিভিন্ন ধরনের নেশা মানুষের থাকে। আসলে কোনো ধরনের নেশাই আমার নাই। খুব মোবাইল চালানোর নেশাও আমার নাই। তো যার কারণে পুরো দিনটাকে আমি ভাগ ভাগ করে সবাইকে দিতে পারি আর কি। আচ্ছা, তরুণদের জন্য যদি মানে পরামর্শ তো অনেক দিতে পারবেন উদ্যোক্তা হওয়ার জন্য। আহ, বেশি না, যে ৩টা পরামর্শের কথা আমি বলি তাহলে ওই ৩টা পরামর্শ কি থাকবে যারা নতুন উদ্যোক্তা হতে চায়? ১ নম্বর হচ্ছে হলো, তরুণদের উদ্দেশ্যে আমি বলব যে আপনি একটা অ্যাসেট, এটা প্রথমত আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি যেই হন, আপনি কিছু করতে পারবেন, এইটা নিজের মনের মধ্যে আগে রাখতে হবে। বদ্ধমূল করতে হবে যে আপনার দ্বারা হবে। ধরে নেন, মানুষ অনেকের উদাহরণ দেয়। একজন সফল ব্যক্তির উদাহরণ দেওয়া হলো, সেই সফল ব্যক্তির হাত কিন্তু ৪টা না, ২টা হাত। যিনি তরুণ তারও কিন্তু ২টা হাত, তার চোখ ২টা, সে যেরকম দেহ অবয়ব রয়েছে সেরকম। এখন হতে পারে সে মেধাকে বেশি কাজে লাগিয়েছে, আমি একটু কম কাজে লাগিয়েছি, তাহলে সে বেশি সফল হয়েছে, আমি একটু কম সফল হব। বাট আমার দ্বারা হবে না এটা না। কিন্তু প্রথমত হচ্ছিল মনের মধ্যে বদ্ধমূল করতে হবে আমি নিজেই একটা অ্যাসেট, আমি ইচ্ছা করলে আহ, সফলতা বা উদ্যোক্তা হতে পারবো। ১ নম্বর, যে নিজেকে করতে হবে, মূল্যায়ন করতে হবে। ২ নম্বর হচ্ছে হলো একটা প্ল্যান তৈরি করতে হবে, যে আসলে প্রত্যেকটা যুবককে বা যারা ইয়াং আছে তাদেরকে চিন্তা করতে হবে আমি, আমার মধ্যে কি কি গুণাগুণ রয়েছে, আসলে কোন কাজগুলো করতে আমি সক্ষম, কোন কাজগুলো আমার দ্বারা করা সম্ভব না,
এটা কিন্তু ব্যক্তির চাইতে আর কেউ বেশি জানে না। তাহলে নিজেকে অ্যানালাইসিস করতে হবে যে আসলে আমি কোন কাজগুলো করতে সক্ষম, সেটা খুঁজে বের করতে হবে। এবং সাথে সাথে এটাও চিন্তা করতে হবে যেটা করতে আমি সক্ষম সেটার অ্যাবিলিটি আবার আমার আছে কিনা। ধরে নিলাম আমি একটা মিল কারখানা দিব, আমি একটা ধরে নিলাম যে মোবাইল উৎপাদনের একটা ইন্ডাস্ট্রি আমি করবো, সেটার সক্ষমতা তো আমার নাই, তাহলে তো হবে না। নিজের সক্ষমতা অ্যানালাইসিস করে কোনটা দ্বারা সম্ভব, এক নম্বর নিজেকে অ্যাসেট মনে করা, দ্বিতীয়ত একটা পরিপূর্ণ পরিকল্পনা নির্ধারণ করা, নিজেকে অ্যাসেসমেন্ট করে কোনটা আমার দ্বারা সম্ভব, তৃতীয়ত হচ্ছে হলো ইমপ্লিমেশনে চলে যাওয়া। মনে রাখতে হবে ফিল্ডে নামলেই কাজ হয়, শুধু টেবিলে বসে ছক কষলে প্ল্যানিং করলে কাজ হবে না, ফিল্ডে নেমে পড়তে হবে। তো সে প্রেক্ষিতে তিনটা বিষয় বললাম। এক নম্বর হচ্ছে আপনি যেহেতু তিনটা বলেছেন, এক নম্বর হচ্ছে হলো নিজে একটা অ্যাসেট এটা মনে করা, আমার দ্বারা হবে, সম্ভব, অসম্ভব বলতে তেমন কিছু নাই, আমি চেষ্টা করলে হবে। দ্বিতীয়ত সুনির্দিষ্ট নিজেকে অ্যানালাইসিস করে তারপর একটা পরিকল্পনা তৈরি করতে হবে। তৃতীয়ত সেটা বাস্তবায়নের জন্য নেমে পড়তে হবে। আমার কি আছে নাই, ধরে নিলাম আমি একজন উদ্যোক্তার উদাহরণ দিই, সে একটা বিজনেস করবে, সে একটা শপ দিবে, সে মনে করবে যে আমার শপটা খুব ডেকোরাইজড হতে হবে, আমার শপটা খুব লাইটিং থাকবে, ভরপুর থাকবে প্রোডাক্ট দিয়ে। না, এটা আসলে প্রয়োজন নেই। যদি আমার অ্যাবিলিটি থাকে তাহলে সব থাকবে, অ্যাবিলিটি নাই, আমার সুসজ্জিত করার দরকার নাই, হাইলি ডেকোরেশন করার দরকার নাই, আমার অ্যাবিলিটি নাই খুব পণ্য দিয়ে ভরা থাকতে হবে সেটা এমন দরকার নাই, যে অ্যাবিলিটিটা আমার আছে সেটাকে কাজে লাগালেই হবে, সেটা দিয়ে ফিল্ডে নামে যেতে হবে, শুরু করতে হবে। আচ্ছা ভাই, যখন উদ্যোক্তার কথা আসলাম তখন টেকনিক্যালের কথাটাও এটার সাথে রিলেটেড আসে পড়ে। তো এ ওই বাবা মাদের যদি আপনার পরামর্শ থাকে বা আপনার অভিভাবকদের উদ্দেশ্যে আপনার কথা বলতে চান অথবা এই পডকাস্টের মাধ্যমে, যারা হচ্ছে কারিগরি শিক্ষা নিয়ে দ্বিধায় থাকে যে আমার ছেলেদের মেয়েকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করবো নাকি অথবা এই সেক্টরে পাঠাবো নাকি, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। বিষয়টি হচ্ছে হলো কারিগরি শিক্ষায় শিক্ষিত করার জন্য যে সমস্ত বাবা মায়েরা দ্বিধাদ্বন্দ্বে থাকে তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই। এক নম্বর, বাংলাদেশে বেকার, শিক্ষিত বেকারের সংখ্যা কত আমরা বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্নভাবে পাই। 25 লাখ ধরে নিলাম, 25 লাখ এসেছে একটা পত্রিকা, আমি কিছুদিন আগে দেখেছি। আরো বেশি এই 25 লাখের মধ্যে ধরেই নিলাম 25 লাখ, এই 25 লাখের মধ্যে কারিগরি শিক্ষায় শিক্ষিত ধরে নিলাম ডিপ্লোমা কমপ্লিট করেছে বা বিএসসি কমপ্লিট করেছে বা এমএসসি কমপ্লিট করেছে, এই ধরনের এই কারিগরি শিক্ষা থেকে গ্র্যাজুয়েট হয়েছে এমন বেকারের সংখ্যা কত পার্সেন্ট? আমার মনে হয় যে আপনি 1%ও বের করতে পারবেন না। 100 জন যদি কারিগরি শিক্ষায় শিক্ষিত হয় তার মধ্যে থেকে একজন আপনি বেকার বের করতে পারবেন কিনা সন্দেহ আছে। সে ক্ষুদ্র হোক, বড় হোক, মাঝারি হোক, যে কোনো কাজের সাথে সে সম্পৃক্ত থাকে, কারণ তার একটা স্কিল আছে। সাথে সাথে আমরা যে স্বপ্ন নিয়ে সাধারণ শিক্ষায় পড়াচ্ছি, আমার ছেলে ডাক্তার হবে, গ্র্যাজুয়েট হবে, প্রশাসনিক কর্মকর্তা হবে, বিভিন্ন ধরনের গ্র্যাজুয়েট চিন্তা করে যে আমরা ওই জেনারেল শিক্ষার দিকে ধাবিত হচ্ছি। আসলে সেখানে শতকরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা এরকম শতকরা প্রায় 90 জনকে আপনি বেকার পাবেন। তাহলে আপনার এটা কি রিভার্স পথ চাইতে তো বেশি হলো। সে প্রেক্ষিতে আমি বলতে চাই সেই সমস্ত বাবা মায়েদেরকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করা যাবে না বিষয়টা এমন না, করতে হবে। বাট আপনি যদি তাকে নিশ্চিত কর্মসংস্থান নিয়ে তাকে দেখতে চান, যে তার এডুকেশনাল গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, সে সাথে সাথে কর্মসংস্থানে থাকবে, ইনকাম শুরু করবে, তাহলে আপনাকে কারিগরি শিক্ষা আসতেই হবে। এবং কারিগরি শিক্ষায় যদি আপনি ডিপ্লোমা কমপ্লিট করে একটা ছেলে বা বিএসসি কমপ্লিট করে বা ইন্টারমিডিয়েটও যদি কমপ্লিট করে ভোকেশনাল থেকে, সে কিন্তু বেকার থাকে না, তার কোনো না কোনো একটা কর্মসংস্থান হয়ে যায়, না হলে সে সে নিজে উদ্যোক্তা হয়ে যায়। আর অনেক ইন্ডাস্ট্রি এই সমস্ত গ্র্যাজুয়েটদেরকে খুঁজতে থাকে। দেখবেন ঢাকাতে হাজারো কোম্পানি আছে যারা বিভিন্ন প্রতিষ্ঠানকে চাহিদা দিয়ে রাখে যে আমাদের এতজন ওয়েল্ডার দরকার,
আমাদের এতজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দরকার, আমাদের এতজন দরকার, এই সেক্টরে আইটি এক্সপার্ট দরকার, এরকম তারা চাহিদা দিয়ে রাখে বিভিন্ন ইউনিভার্সিটিগুলিতে। তার মানে জেনারেল শিক্ষায় যারা শিক্ষিত তাদের জন্য কিন্তু এই ধরনের রিকোয়ারমেন্ট নাই। এতে বোঝা গেল যে সুনিশ্চিত কর্মসংস্থান তৈরি হবে কারিগরি শিক্ষা পড়াশোনা করলে। সেক্ষেত্রে ওই সমস্ত যারা গার্ডিয়ান রয়েছেন, সম্মানিত অভিভাবক মণ্ডলী রয়েছেন, যারা দ্বিধাদ্বন্দ্বে আছেন যে কারিগরি শিক্ষা পড়াবো কিনা, তাদেরও সুনিশ্চিত হওয়া উচিত যে কারিগরি শিক্ষায় শিক্ষিত করলে নিশ্চিতভাবে আমার ছেলেটাকে আমি একটা কর্মসংস্থানে দেখতে পাবো, অথবা একজন উদ্যোক্তা হিসাবে দেখতে পাবো, তাকে বেকার হিসাবে দেখতে পাবো না। সেজন্য এটা প্রায়োরিটি জেনারেল শিক্ষার চাইতে আমি মনে করি শতগুণ বেশি দেওয়া উচিত। আসলে যেটা ভাই, একটা জিনিস, এখন একটু অন্য টপিকে যাই, অনেকটা সিরিয়াস টপিক কথা বলতে লাগছিলাম। ধরে নেন, একদম এটা আমার মনের কথা আমি বলছি, ধরে নেন যে আমাদের পডকাস্ট অনুষ্ঠান শেষ হওয়ার পর আল্লাহর মাধ্যমে আপনার কোনো একটা সুপার পাওয়ার এসে গেল, আপনি সুপারম্যান হয়ে গেলেন, ব্যাটম্যান হয়ে গেলেন, যাই হয়ে গেলেন, আপনার একটা সুপার পাওয়ার এসে গেল। তো এই পৃথিবীর কি পরিবর্তন করতে চান এই সুপার পাওয়ার হওয়ার পর? একদিনের মধ্যে, একদিনই আপনার পাওয়ার থাকবে। আসলে এটা তো অনেক জটিল একটা কোশ্চেন। তারপরে যেহেতু আপনি একটা কাল্পনিক কোশ্চেন করেছেন, আমিও সেই জায়গায় যদি আল্লাহ রব্বুল আলমিন আমাকে সেই সুপার পাওয়ার দেন, আমি একদিনের মধ্যে এই পৃথিবীর যত মানুষ রয়েছে তাদেরকে আমি তার সৃষ্টিকর্তার প্রতি, আল্লাহর প্রতি, রবের প্রতি আনুগত্যশীল বানানোর জন্য, এবং সাথে সাথে যে এই ধনী দরিদ্রের যে বৈষম্য আছে, বৈষম্যটা ভেঙে দিয়ে সমতা অনুযায়ী যাতে জীবনযাপন করতে পারে সেরকম একটা পৃথিবী আমি গড়ে তুলব। আচ্ছা আচ্ছা। আর এটাই যদি আমি বাংলাদেশে আনি, একদিনের জন্য যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যায়, তো বাংলাদেশে কি পরিবর্তন? অনেকগুলো আছে, যে কোনো একটা আপনি মেনশন করবেন যে এই পরিবর্তন, এই একটা পরিবর্তন আমি করতে চাই। বাংলাদেশে আমি একটাই বলবো, বলার আগে আমি একটু আপনার কেন এটা করব সেটা একটু ব্যাখ্যা করে বলছি। বিষয়টি হচ্ছে হলো, বাংলাদেশের জন্য একদিনের জন্য যদি আমাকে প্রেসিডেন্ট বানানো হয় বা সর্বোচ্চ পরিমাণ ক্ষমতার অধিকারী যদি আপনি হন, তাহলে কি করবেন? আমি এই জায়গাটায় বলবো যে বাংলাদেশের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর পেছনে আপনি যদি দেখেন তাহলে দেখা যাবে যে অনৈতিকতার একটা চর্চা, যার কারণে সব ধরনের অনৈতিক কার্যক্রমগুলো হচ্ছে। তাহলে বাংলাদেশের মানুষদেরকে নৈতিকতা সম্পন্ন মানুষ বানানো উচিত। সেজন্য আমি একদিনে যদি সুযোগ পাই, তাহলে প্রথম যে কাজটা করতাম বা করব সেটা হলো প্রত্যেকটা মানুষের জন্য তার ধর্মীয় শিক্ষা, সে যে ধর্মে থাকুক, সেটা সেই শিক্ষা এবং বাস্তবায়ন বাধ্যতামূলক করবে। আচ্ছা, এটা পিছনে কারণগুলো এর আগেও আমি কিন্তু বলছিলাম যে আহ, এই নৈতিক শিক্ষা থাকে না বিধায় কিন্তু এত ক্রাইম। মানুষ আসলে এই নৈতিকতা নাই, এর জন্য বাংলাদেশে আজকে আজকে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এত আহ, অরাজকতা কি হচ্ছে। আপনি দেখেন, আপনি যদি পত্রিকায় দেখেন বা সংবাদে দেখেন, দেখেন 2 দিন আগে আমরা দেখতে পেলাম যে বাবা মা তার একজন প্রতিবেশীকে ফাঁসানোর জন্য তার কন্যা সন্তানকে হত্যা করে ফেলেছে তার ফুপুর কারণে। এটা অনৈতিকতার সর্বোচ্চটা। আবার দেখলাম একটা মেয়ে লাইভে এসে তার বাবাকে ছুরিকাঘাতে মেরে ফেলছে, এবং কি বিভৎস কাহিনী, বিভৎস ধরনের কথাবার্তা বলছে। এটা আমরা বাংলাদেশে দেখতেছি, বাংলাদেশে দেখছি। আপনি দেখেন একজন মানুষকে অহেতুক ধর করে ধর ধর ধরে তাকে পিটিয়ে মেরে ফেলছে, কি হলো না হলো, কেন মারা হচ্ছে, সেটার কোনো কোনো ইয়ে নাই। একজন মানুষের নিরাপত্তা বা তার জীবনটাকে স্বাভাবিক, মানে জীবনটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য একটা সেকেন্ডও সময় নিচ্ছে না। আসলে তার মধ্যে কি নাই? নৈতিকতাটাই নাই, তার ভীতিটা নাই যে আমি যে অপকর্মটা করছি এটার জন্য তো আমাকে আমার স্রষ্টার সামনে জবাবদিহিতা করতে হবে, দাঁড়াতে হবে। সেই বোধটা যদি জাগ্রত হতো, তাহলে সেই বাবা মা কোনোদিন তার মেয়েকে হত্যা করতে পারতো না, একটু একটু জমির জন্য, সম্পত্তির জন্য।
সেই মেয়ে কখনোই তার বাবাকে হত্যা করে এই লাইভে গিয়ে এই সমস্ত বিভৎস কথাগুলো বলতে পারতো না। এবং এই দুইটা উদাহরণ দিলাম। এই হাজার হাজার দুই হাজার বা হাজার লাখ লাখ তো চব্বিশ সালে ছবি আছে। যে সমস্ত ঘটনা ঘটলো, যে গণ অভ্যুত্থানকে সামনে করে যে পুলিশ বাহিনী, যারা বাংলাদেশের নাগরিক কিন্তু তারা তারা গুলি করে এই ছাত্রদেরকে মেরে ভ্যানের উপর উঠিয়ে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছে, যাতে তার চেহারাটা না বোঝা যায়। এটা বিভৎসতার কত নির্মমতা! এটা কেন হয়েছে? তার মধ্যে এই বোধটা নাই যে আমি যে তাকে মেরে ফেললাম এবং তাকে আমি এখন পুড়িয়ে ফেলছি, তার তো কোনো দোষ ছিল না। তাকে তো এই ধরনের শাস্তি আমার দেওয়ার কোনো রাইট নাই, এই ধরনের নির্মমতা করার আমার কোনো রাইট নাই। আমি কেন করছি? এই কেন জাগ্রতটা যদি তার মনের মধ্যে থাকতো, তাহলে কিন্তু সে হয়তো তাকে গুলিও করতো না, পুড়িয়েও দেওয়ার এই দুঃসাহস করতো না। এজন্য আমি মনে করি যে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের ভয়, সৃষ্টিকর্তার ভয় যদি মানুষের হৃদয়ে থাকে, যে আমাকে জবাবদিহিতা করতে হবে, তাহলেই কেবলমাত্র শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব, মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। এজন্য আমি বললাম যে বাংলাদেশে যদি আমার কাছে কখনো ক্ষমতা আসে, আমি যে যে ধর্মের আছে সেই ধর্মেরই ধর্মীয় শিক্ষা এবং ধর্মীয় আচার বাস্তবায়ন, যেমন মুসলিমদের জন্য যে সমস্ত ধর্মীয় আচার আচরণ আছে এগুলি বাস্তবায়ন করা বাধ্যতামূলক করে দিই। আচ্ছা ভাই, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি আপনার মতে পরিবর্তন আনা উচিত? আমি যদি বলি পরিবর্তনের কথা যেহেতু জিজ্ঞাসা করলেন, সবাই তো আমি এখন আমার বলতেছে পরিবর্তন আমি পরিবর্তন। হ্যাঁ, এটা সংস্কার একটা একটা চলছে, ট্রেন্ড চলছে। বিষয়টা হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার। আমি মনে করি এই শিক্ষা ব্যবস্থাকে বাদ দিয়ে নতুন করে এই যুগের সাথে তাল মিলিয়ে, এবং আমরা কি চাই, আমরা আসলে দেশটাকে কোথায় দেখতে চাই, আমাদের দেশের মানুষদেরকে কোথায় দেখতে চাই, আমরা কি আসলে শান্তিতে থাকতে চাই কিনা, এই টোটালটা নির্ভর করছে শিক্ষা ব্যবস্থার উপর। তো সেই প্রেক্ষিতে এই শিক্ষা ব্যবস্থাকে টোটালটা বাদ দিয়ে একটা নৈতিকতা সম্পন্ন এবং কারিগরি শিক্ষা সমন্বিত সমস্ত ক্লাসের জন্য, সমস্ত সেক্টরের জন্য একটা আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা উচিত। আচ্ছা আচ্ছা, কেন এটাকে আমি বলতে পারি? অবশ্যই। কেন? এটা হলো দেখেন, বাংলাদেশে বাংলায় অনার্স করছে, মাস্টার্স করছে, সেই ছেলেটা যখন আবার বিসিএস ক্যাডার হতে যাচ্ছে, বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছে, তখন তাকে ভূগোল পড়তে হচ্ছে, সায়েন্স পড়তে হচ্ছে, ম্যাথ পড়তে হচ্ছে। তাহলে কেন তাহলে এই কেন আমাকে এই বাংলায় এই 4 বছর 6 বছর নষ্ট করা হলো? আমি যদি বাংলায় পড়াশোনা করি, আমি যদি ইতিহাসে পড়াশোনা করি, আমি ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারে পড়াশোনা করি, আমি যদি পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করি, যে যে সাবজেক্টে পড়াশোনা করবে সেই সাবজেক্টের কর্মসংস্থান কি আদৌ আছে? আমি যদি বলি রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করে সেই সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, যত ধরনের এই যে যারা আছে, মনীষী যারা আছে, তাদের এই জীবন কাহিনী পড়ে তারা কি করেছিলেন, কে একাডেমি তৈরি করেছিলেন, কে আধুনিক শিক্ষার মানে এই যে কি বলেছিলেন, ধর্মতত্ত্ব, অমুক তত্ত্ব, অনেক ধরনের কথা কিন্তু এখানে আমরা পাই। এগুলো কি আসলেও আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করা হচ্ছে? এই ইতিহাস যদি আমরা বলি যে আমরা কি পড়ছি, ধরে নেন যে আমাদের আহ, বাংলাদেশের পদ্মা সেতু কয়টা প্ল্যান আছে? তাহলে এই পিলার দিয়ে যদি কোশ্চেনের অ্যান্সার করে যদি আমাকে চাকরি পেতে হয়, আল্লাহ। তাহলে আমার দ্বারা এই দেশ কি পাবে? পিলারটা কিভাবে স্থাপন করা যায় সেটা আমাদের শেখা উচিত। পিলার কয়টা আছে সেটা নিয়ে শেখা প্রয়োজন নেই। ঠিক আছে, এভাবে করে আমি মনে করি যে প্রত্যেকটা সেক্টর, আজকে মাদ্রাসা শিক্ষা যেটা রয়েছে সেখানে কিছু বিজ্ঞানের ছোঁয়া থাকা দরকার। তারপর জেনারেল শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষা ঐক্যবদ্ধ হওয়া দরকার। ঐক্যবদ্ধ করে শিক্ষা ব্যবস্থার এই যে আমাদের বিভিন্ন ভেরিয়েশন, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, স্কুল, তারপরে এই আপনার টেকনিক্যাল সেক্টর যেটা, তারপরে এখানে মেডিকেল সেক্টর যেটা, বিভিন্ন ধরনের সেক্টর, বিভিন্ন ধরনের সাবজেক্ট তৈরি করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে
ওই সাবজেক্টের উপর পড়াশোনা করে তার কর্মসংস্থান তৈরি করার জন্য নতুন করে আবার পড়াশোনা করতে হয়। তাহলে সেই কারিকুলাম দিয়ে আমার কি লাভ হবে? এই চেঙ্গিস খান কি করেছিলেন, হালাকু খান কি করেছিলেন, সেই গল্পটা আমাদের দু একবার মাথায় আসতে পারে, আমরা শুনতে পারি, সেটা বইতে পড়ার কিছু না। সেই প্রেক্ষিতে আমি মনে করি বাংলাদেশের টপ টু বটম, একদম প্রাইমারি থেকে নিয়ে শুরু করে গ্র্যাজুয়েট পর্যন্ত, পিএইচডি হোল্ডার যারা হবেন তাদের থিসিস পর্যন্ত সব জায়গায় আমাদের একটা পরিবর্তন আনা দরকার, আমূল পরিবর্তন করা দরকার। আপনার জীবন থেকে আপনি কি শিক্ষাটা পাইছেন, যেটা আপনি আমাদেরকে দিতে চান যাতে আমরা আসলে আগাতে পারি? আমার জীবন থেকে আপনাদেরকে আসলে শেখানোর মতো তেমন অর্জন আমার কাছে আছে বলে আমি মনে করি না। তবে এতটুকু বলতে পারি যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখি যে একজন স্টুডেন্ট, সবার কথা বলছি না, অধিকাংশ স্টুডেন্ট পড়াশোনা করছেন, একটা লাইনে পড়াশোনা করছেন, সে মনে করছেন যে এখানে পড়াশোনা করে আমি মানে আমার জীবনের পুরো অনেক সময় এখানে ব্যয় করে ফেলছে। সে দেখা যাচ্ছে যে আমি যদি ইন্টারমিডিয়েটের পরের কথা বলি, অনার্স লেভেলের কথা বলি, অধিকাংশ স্টুডেন্টই কিন্তু আসলে 2-3 ঘন্টার বেশি পড়াশোনা করে না। বাকি যে সময়টা, এই সময়টা অনেক কাজ করা সম্ভব, সেই সময়টাও আমরা কাজে লাগাচ্ছি না। এলোমেলো ঘোরাফেরা, গল্প, আড্ডা, বিভিন্ন চায়ের দোকান বলেন, ঘোরাফেরা বলেন, বিভিন্নভাবে এখন মোবাইল আসক্তির একটা বিষয় আছে, এভাবে আমাদের সময়গুলো যাচ্ছে। তো আমি মনে করি যে আমি চেষ্টা করেছি, আল্লাহর রহমতে আমি কিন্তু 3 লাইনে পড়াশোনা করেছি, 3 লাইনে মাস্টার্স কমপ্লিট করেছি। আবার পবিত্র কোরআনের হিফজ করেছি। এটা অনেকেই বলে যে এতগুলো কিভাবে করলেন? আমি মনে করি যে এতগুলো করতে গিয়ে আমাকে খুব বেগ পেতে হয় নাই, শুধুমাত্র সময়টাকে কাজে লাগিয়েছি। সেক্ষেত্রে আমি বলবো যে আপনি আপনার 24 ঘন্টাকে যদি কাজে লাগান, তাহলে পড়াশোনা যেই যে 3 লাইনে পড়াশোনা করতে হবে সেটা এমন বলছি না, মানে আপনি অনেক আপনার জীবনটাকে কাজে লাগাতে পারবেন, ইফেক্টিভ করতে পারবেন, আপনার জীবনটা মসৃণ হবে। সেক্ষেত্রে আমি বলবো যে সময়টাকে কাজে লাগানো যেতে পারে, তাহলে আপনার মাধ্যমে অথবা একজন লার্নার যিনি আছেন তার মাধ্যমে বাংলাদেশের এবং দেশের অনেক মানুষ উপকৃত হবে। সে সফল হলে তার পরিবার সফল, তার পরিবার সফল হলে তার সমাজটা, তার গ্রামটা সফল, এরকম গ্রামগুলো যদি সফল হয় ইউনিয়ন সফল হবে, ইউনিয়নগুলো সফল হলে উপজেলা সফল হবে, উপজেলা সফল হলে জেলা সফল হবে। আর এরকম প্রত্যেকটা জেলায় যদি সফলতা দ্বার প্রান্তে আমরা নিয়ে যেতে পারি, তাহলে দেখা যাবে বাংলাদেশটা সফল হবে, উন্নত হবে। সেজন্য আমি বলবো যে আমাদের বর্তমানে যারা শিক্ষার্থী রয়েছে তারা অনেক সময় সময়টাকে ব্যাপকভাবে অপচয় করে থাকে। অপচয় না করে সময়টাকে যথাযথ কাজে লাগালে, নিয়মতান্ত্রিকভাবে, প্ল্যানিং অনুযায়ী, তাহলে তাদের দ্বারা অনেক কিছু করা সম্ভব। আচ্ছা, এরকম যদি কখনো হয় যে বাংলাদেশের যত শিক্ষার্থী আছেন তাদের সামনে আপনার 1 মিনিট কোনো একটা ভাষণ দিতে হবে, তো তাদেরকে সেই সময়টা কি বলবেন? সমস্ত শিক্ষার্থীদেরকে যদি আমি একসাথে পাই, তাহলে আমি তাদেরকে প্রথমেই ওই একই কথা আমি বারবার আপনাকে বলতে চাই। আমি প্রথমেই তাদেরকে বলবো এটা যে আমাদের যে জীবনটা ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য, এই 50 বছর, 60 বছর, 70, 80 বছর, এরপরে আমাদের অনন্ত অসীমকালের জন্য চলে যেতে হবে পরকালে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের জীবনে যত পড়াশোনা, আমাদের যত কার্যক্রম, এই সমস্ত কার্যক্রমের মধ্য দিয়ে যেন আমরা আমাদের সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করতে পারি। সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজে সন্তুষ্ট হবেন সেই কাজটাই যেন করতে পারি। সেই কাজটা যদি করা যায়, তাহলে আসলে সে ব্যক্তির কাছে পৃথিবীর সবাই নিরাপদ, পৃথিবীর সামগ্রিক ভালো কাজেই তাকে পাওয়া যাবে, তার মধ্য দিয়ে পৃথিবীর ভালো হবে। সেজন্য আমি সবাইকেই বলবো যে আপনার জীবনের লক্ষ্যটাকে স্থির করতে হবে। সেই লক্ষ্যটা হবে এই যে আমি যা করব, যা পড়াশোনা করব, যা ভবিষ্যতে করব, সমস্ত কিছুর আগে আমি রাখবো আমার সৃষ্টিকর্তার, আমার
রব, আমার আল্লাহর সন্তুষ্টি। যদি এই সন্তুষ্টিটা সামনে রাখা যায় তাহলে দুনিয়াও সে সফল হবে, আখেরাতেও সফল হবে। তাদের সফলতার জন্য আসলে আমি এই কথাটাই বলব। আচ্ছা ভাই, যদি এক শব্দে একটি শব্দ আপনার জীবনে ব্যাখ্যা করতে চান, সেই শব্দটা কি হবে? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, আমি অনেক সফল। একদম শেষের দিকে, একদম পডকাস্ট শেষের দিকে, যদি একদম তরুণ যারা যারা একদম তরুণ তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান তাহলে? একদম তরুণ যারা, তাদেরকে বলবো যে আপনি আপনার জীবনটাকে বোঝার চেষ্টা করেন। আপনি নিজে একটা অ্যাসেট, আপনি আপনার জীবনটাকে কাজে লাগান। সময় একেবারেই অপচয় করবেন না। আগামী দিনগুলো হিউজ পরিমাণ প্রতিযোগিতা করে আপনাকে আগাতে হবে। আপনার বর্তমানে যে পরিমাণ প্রতিযোগী রয়েছে তার চাইতে আরও অনেক বেশি প্রতিযোগী তৈরি হবে। সেক্ষেত্রে প্রতিযোগিতার জন্য, নিজেকে প্রস্তুত করার জন্য, সফল হওয়ার জন্য সময়ের অপচয় করা যাবে না। সময়টাকে কাজে লাগাতে হবে। ধন্যবাদ ভাই। আজকে আপনি আমার অনুষ্ঠানে দ্য ডেইলি বাজ উইথ আলী নূরের একজন গেস্ট আসলেন। অনেক কিছু শিখলাম, অনেক অনুপ্রাণিত হলাম আপনার কথা শুনে, অনেক কিছু জানতে পারলাম। আর হচ্ছে আহ, এইরকম মানুষদের যখন আমার আমার অনুষ্ঠানে আনতে পারি তখন আসলে খুব ভালো লাগে। কারণ শিখতে পারি ভাই, অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু জানতে পারি, যেগুলা হয়তো বা শুধু আমি না, আমার মাধ্যমে আমার যারা পডকাস্ট দেখে, যারা তরুণরা, তারা অনেক কিছু শিখতে পারে। ধন্যবাদ ভাই, এত বড় একটা সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি কষ্ট করে আমার এখানে এসেছেন। আপনি কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরেছেন, যেটা দেশের জন্য, দশের জন্য প্রয়োজন, সেই কাজটি আপনি করছেন। এবং আমার মতো একজন ক্ষুদ্র মানুষকেও আপনি তুলে ধরছেন। এই দেওয়ান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজকে আপনি তুলে ধরেছেন এবং কারিগরি শিক্ষাকে আপনি সামগ্রিকভাবে তুলে ধরেছেন এবং তুলে ধরার যে প্রচেষ্টা চালাচ্ছেন এবং আমাকে সময় দিয়েছেন সার্বিকভাবে। আমি আমার ব্যক্তিগত ভাবে দেওয়ান তানজিল আহমদ এবং দেওয়ান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে, একজন উদ্যোক্তা হিসেবে, একজন সমাজ সংস্কারক হিসাবে আমি সামগ্রিকভাবে আপনাকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আজকে আমি আমার পডকাস্ট এখানেই শেষ করছি। যদি আপনাদের একটু হলেও ভালো লাগে আমার পডকাস্ট, তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব যদি আপনারা না করেন তাহলে এত ভালো ভালো গেস্ট আমিও আনতে পারবো না। সো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পডকাস্ট দেখবেন, আমার পডকাস্টের সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আশপাশের মানুষকে ভালো রাখবেন। আর সবশেষে ভাইয়ের সাথে আমি বলতেছি কথা, নৈতিক শিক্ষায় শিক্ষিত হবেন, নৈতিক শিক্ষাটাকে প্রায়োরিটি দিবেন। এই বলে আমি আমার পডকাস্ট অনুষ্ঠান আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।